Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আরও একটা এপিসোড 224তম এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের কোরবানি ঈদের তো আর বেশি দেরি নেই, সুতরাং আপনারা যারা এখনো ঘটনা পাঠাননি খুব দ্রুত পাঠিয়ে দিন, কারণ আমাদেরও প্রস্তুতি নিতে একটু বেশ সময় লাগে এবং শেষের দিকে বেশ তাড়াহুড়া হয়ে যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চাই আমাদের আজকের এপিসোডটি শুরু করতে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে খুবই খুশি হব। লাস্ট এপিসোড নিয়ে আপনারা অনেক প্রশংসা করেছিলেন। আজকে একজন স্পেশাল মানুষ আপনাদের ঘটনা পাঠিয়েছেন। তিনি হচ্ছেন সুকান্ত মাইতি, যার ঘটনা আপনারা অনেক দিন ধরেই শুনতে চাচ্ছিলেন। একেবারেই দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লিখেছেন সুকান্ত মাইতি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালো থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। কাজের চাপে অনেক দিন ঘটনা নিয়ে আসা হয় না। ঈদ উল ফিতরে ঘটনা দিতে পারিনি, তাই ক্ষমা প্রার্থী। তবে কাজ থাকলেও নিয়মিত ভূত.com শোনা হয়। গত এপিসোডটি যেভাবে সাজিয়েছিলেন রাসেল ভাই তা খুবই চমৎকার ছিল। ইনশাল্লাহ ভূত.com আরও সমৃদ্ধ হোক এবং এভাবে এগিয়ে যাক। শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে ঘটনাটি বলবো সেটি শেয়ার করেছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা রিমা আপু। বরিশাল জেলার কোনো এক গ্রামে ওনার বাড়ি। প্রসঙ্গত কিছু ব্যক্তিগত কারণে উনি গ্রামের নামটা এড়িয়ে যান। আজকের ঘটনাটি বেশ কিছু ঘটনার সমন্বয়। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ঘটনার মধ্যে উল্লেখিত প্রকাণ্ড তুলাগাছটির বিষয়ে এর আগে ভয়ঙ্কর তুলাগাছ ঘটনায় সবিস্তারে বলেছি। অত্র এলাকার প্রায় সবাই জানে, তাই সেই এলাকা থেকে কোনো শ্রোতা বন্ধু থাকলে তিনি অবশ্যই চিনবেন গাছটিকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করা যাক। রিমা আপু বলতে শুরু করেন। সালটা সম্ভবত 2010 কি 11। তখনও আমাদের গ্রামে কারেন্ট আসেনি। যাদের পয়সা কড়ি আছে তারা সোলার বসিয়েছে বাসায়, আর যাদের নেই তাদের বাসায় তখনও হ্যারিকেন, কুপি, ল্যাম্পের আলো, আধার ঘোঁচাতে শেষ সম্বল। একদিন সন্ধ্যাবেলা বান্ধবীর সাথে কথা বলবো বলে ফোনে টাওয়ার না পাওয়ায় পায়ে পায়ে আমাদের বাসার দক্ষিণে ঝোপঝাড় বাগানের দিকে চলে যাই। সেখানে একটু টাওয়ার ধরে। কথা বলতে বলতে হঠাৎই নজর যায় বাগানের ভেতর একটি প্রকাণ্ড হিজল গাছের ডালে। দেখি একটি কালো অবয়ব বসে আছে। সন্ধ্যার অন্ধকারটা ততক্ষণে গাঢ় হতে শুরু করেছে, তাই মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম পাড়ার কোনো বখাটে ছেলে গাছে উঠে বসে আছে, কিন্তু না। মুহূর্তের মধ্যে ভুলটা ভেঙে যায়। দেখি আচমকাই কালো অবয়বটা অদ্ভুতভাবে মুখ থেকে আগুনের গোলা বের করতে শুরু করলো এবং সেই সঙ্গে কি ভয়ঙ্কর হাসি। আতঙ্কে হাত পা শিথিল হয়ে আসে। তবুও কোনো রকমে আল্লাহর নাম নিয়ে পড়ি কি মরি করে দৌড়ে বাসায় চলে আসি। পাছে বাড়ির লোকে শুনলে বকাঝকা করে, তাই বাড়িতে কাউকে আর জানাইনি বিষয়টা।
এর ঠিক 2 দিন পরের ঘটনা। আমাদের গ্রামের হিন্দুদের মেলা বসেছিল। আপনাকে এর আগের ঘটনায় যে হিন্দুদের কালীবাড়ি মন্দির ও তুলাগাছটির কথা বলেছিলাম, সেই মন্দিরের পূজা উপলক্ষে হিন্দুদের বাৎসরিক মেলা পার্বণ অনুষ্ঠান, যাত্রা, পালা, বাউল গান, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। মেলা বসে মন্দিরের পার্শ্ববর্তী ধান চাষের বিলে। সেদিন মেলায় যাত্রাপালা গান ছিল। আমি ও আমার বান্ধবী নাজিহা মিলে ঠিক করি যাত্রা দেখতে যাব। সেই মতো সন্ধ্যায় পড়াশোনার পাঠ চুকিয়ে খেয়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়ি মেলার উদ্দেশ্যে। পথে যেতে যেতে কারি সাহেবের বাসার আঁক পেরোনোর পর অন্ধকারটা হুট করে বেড়ে যায়। রাস্তা ঠিক করে দেখাই যাচ্ছিল না। এমনিতেই 2 দিন আগে ভয় পেয়েছি, তাই আতঙ্কে নাজিয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। এভাবে কয়েক পা এগোনোর পর আচমকাই দুজনে খেয়াল করলাম রাস্তার মাঝে সেই কালো অবয়বটা দাঁড়িয়ে। অন্ধকারের মধ্যেও কালো জমাট ধোঁয়ার মতো দেখাচ্ছিল। নাজিহা ভীষণ ভয় পেয়ে যায়। আর কে দেখে যাত্রা। দুজনের চিৎকার করতে করতে প্রাণ নিয়ে ছুটে যে যার বাসায় গিয়ে উঠি। নাজিহা ভীষণ ভয় পেয়েছিল। পরদিন জানতে পারি তার খুব জ্বর এসেছে। কারি সাহেব এসে দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক করে যান। তারপর থেকে নাজিহা বেশ কিছুদিন ধরে মাঝে মাঝে কেমন যেন করত। শেষে সদর থেকে একজন নামী হুজুর নিয়ে এসে তাকে সুস্থ করা গিয়েছিল। এরপর কয়েকদিন কেটে যায়। তারপর থেকে ভয় করলেও এই সমস্ত জিন ভূতের ঘটনা শুনতে দাদির কাছে আবদার করতাম। সেই মতো একদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দাদিকে ধরি জিন ভূতের ঘটনা শোনানোর জন্য। দাদি প্রথমে কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইলে আমি নাছোড় বান্ধা দেখে শেষে ছোট ছোট করে কিছু ঘটনা বলতে শুরু করেন। দাদি বলেন, আমার বয়স তখন 6 কি 7। স্বাধীনতার অনেক আগের কথা। তখন বহু গরিব মানুষের নিজস্ব ভিটে মাটি তেমন একটা ছিল না। সেই সময় আমাদের গ্রামের পাশের নদীতে ধলাচর নামে একটি নতুন চর জেগে ওঠে। ফলে স্বভাবতই যাদের তেমন নিজস্ব ভিটামাটি ছিল না, তারা জমি দখল করে ওইখানে বাড়িঘর তৈরি করে থাকতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন আমার ছোট চাচা। উনি ধলাচরে নতুন বাড়ি বানিয়ে একদিন ওনার বড় ভাইদের, মানে আমার আব্বা ও মেজো চাচাকে দাওয়াত দেন। আব্বা না গেলেও আমার মেজো চাচা একদিন ঠিক করেন যে ছোট চাচার বাড়িতে যাবেন। যেই ভাবা সেই কাজ। একদিন দুপুরে বেরিয়ে পড়েন ধলাচরের উদ্দেশ্যে। ধলাচর যেতে হলে 2টা খেয়াঘাট পার হতে হয়। মেজো চাচা ছোট ভাইয়ের বাসার জন্য নানাবিধ বাজার হাট করে প্রথম খেয়া পার করে দ্বিতীয় খেয়া যতক্ষণে পার করেন ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। মেইন রাস্তা ধরে হেঁটে চাচার বাড়ি যেতে অনেকটা পথ, রাত হয়ে যাবে। মাঠের ভেতর দিয়ে একটা ছোট পথ আছে, তা দিয়ে গেলে অবশ্য অল্প সময়েই পৌঁছে যেতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে পথে ঝাড়াবাড়ি নামে একটি জলাজঙ্গল জায়গা আছে, প্রচলিত আছে। সেখানে নাকি শয়তান জিনদের বাস। তাই লোকজন সন্ধ্যাবেলা সেই রাস্তা এড়িয়ে চলত। মেজো চাচাও তা জানতেন। তারপরেও পথে আরও 3-4 জন মানুষ ছিল, তারাও ধলাচরের দিকে যাচ্ছিল। তাদের সাথে মেজো চাচাও হাঁটতে যাবেন। ঠিক সেই সময় ধানের জমির আলে অন্ধকারে জ্যোৎস্না মিশ্রিত হালকা আলোয় দেখলেন 2 জন জুব্বা পরা মানুষ দাঁড়িয়ে আছে। চোখ মুখ বোঝা যাচ্ছে না। তারা চাচার থেকে প্রায় 20-25 হাত দূরে ছিল। তারা ইশারায় চাচাদের ডাকছিল মাঠের রাস্তা দিয়ে যেতে। গেলে নাকি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বাকিরা সাহস করে আর যেতে চাইল না। তারা জানতো সেই পথে ঝাড়াবাড়ি পড়বে। কিন্তু মেজো চাচা খুবই সাহসী ছিলেন। উনিও শয়তান জিনদের সেই স্থান সম্পর্কে অবগত ছিলেন। তবুও 2 জন লোক যখন আছে তখন আর ভয় কিসের? তাড়াতাড়ি অন্তত পৌঁছানো যাবে। আদরের ছোট ভাইয়ের বাড়ি যাচ্ছেন বলে অনেকটা বাজার করে ফেলেছিলেন হাটে। সেগুলোর ওজন তো নেহাত কম না। হাত টনটন করছে। এখন যদি একটা স্বল্প দূরত্বের রাস্তা পাওয়া যায় তাহলে মন্দ কি? বাকি পথিকদের বাধা উপেক্ষা করে উনি সেই লোক দুটোর সঙ্গে বেরিয়ে পড়লেন। আল বরাবর বেশ কিছুক্ষণ হাঁটার পর চাচা লক্ষ্য করলেন হঠাৎই সামনে হেঁটে যাওয়া 2 জনের মধ্যে একজন গায়েব হয়ে গেছে। চাচার আর বুঝতে বাকি ছিল না যে কি ঘটতে চলেছে তার সাথে। আর একটু গেলেই ঝাড়াবাড়ি এলাকা শুরু হবে এবং সেখানে পৌঁছলে হয়তো তার জীবন আর আস্ত থাকবে না। আগেই বলেছি আমার মেজো চাচা ছিলেন ভীষণ সাহসী, কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি বুদ্ধি খাটিয়ে সামনে যাওয়া মানুষটিকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি আগান, আমি একটু হয়ে আসি। অবয়বটি
ইশারায় ঘাড় নেড়ে ভাসতে ভাসতে কিছুটা দূরে অন্ধকারে মিলিয়ে যাওয়া মাত্রই চাচা তৎক্ষণাৎ উল্টো দিকে ঘুরে প্রাণপণে ছুটতে ছুটতে মেন রাস্তায় উঠে পার্শ্ববর্তী একটি বাড়ির উঠোনে গিয়ে জ্ঞান হারান। সকালে জ্ঞান ফিরলে দেখেন লোকজনের ভিড় তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞাসু দৃষ্টিতে চাচার দিকে তাকিয়েছিল। চাচা বিষয়টা উপলব্ধি করে তাদের সবকিছু খুলে বলতে তাদের মধ্যে কয়েকজন বলে উঠল, সে কি, আপনি একা ঝাড়া বাড়ির পথে কি করছিলেন? আপনি তো জানেন ভাই, ওখানে সমস্যা আছে। যারা ওই পথে যায় তাদেরকে ঘাড় মোটকে মাটির পাকে পুঁতে রাখে শয়তান। আল্লাহর রহমতে জোর বাঁচা বেঁচে গেছেন। এরপর চাচা সকালেই ছোট চাচার বাড়িতে যান। ঘটনা এই পর্যন্তই। আর কোনোদিনও মেজো চাচা সন্ধ্যায় ধলাচরে ছোট চাচার বাড়ি যাননি। এই বলে দাদি উঠতে যাবেন, আমি তার হাতটা চেপে ধরি এবং বলি, কি দাদি, এইটুকু একটা ঘটনা শোনালে হবে না? আমায় আরও একটা অন্তত শোনাও। আচ্ছা, ওই ছোট চাচা ও দাদার সঙ্গে কি হয়েছিল? বাবার মুখে শুনেছি সেটা ওই তালবাগানের জন্য, তাই না? ওই তালবাগান নিয়ে অনেক আগে তুমি একটা ঘটনা বলেছিলে মনে হয়, আমি ভুলে গেছি সেটা। আর একবার শুনবো, বলো না দাদি, বলো। বলে রাখি, আজ থেকে প্রায় 30-35 বছর আগে আমার দাদা ও আমার ছোট চাচা একটি অস্বাভাবিক ঘটনার শিকার হন এবং মারা যান। ঘটনাটির মধ্যে ভৌতিকতা কতটুকু আছে তা জানি না, তবে দাদির মুখে শুনেছি একদিনে সকালে ভেদ বমি করে আমার দাদা মারা যান এবং বিকেলে আমার ছোট চাচাও মারা যান। আমার বাবার বয়স তখন 7 কি 8 হবে। সেই থেকে দাদি স্বামী ছোট সন্তান হারা হয়ে একমাত্র বড় ছেলেকে বুকে জড়িয়ে ধরে জীবন অতিবাহিত করেন। আসলে তখনকার দিনে গ্রামে কোনো বাজার হাট ছিল না। হাট বসত অনেক দূরে পাকা রাস্তা সংলগ্ন কোনো মফস্বলে। তা প্রায় 3-4 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। একদিন দাদা হাট করে ফিরতে ফিরতে সন্ধ্যা করে ফেলেন। দাদা হাট থেকে মাছ ও বিভিন্ন তরি তরকারি কিনে ফিরছিলেন। সেদিন আবার আমার ছোট চাচা সঙ্গে গিয়েছিলেন। তিনি খুব বায়না করেছিলেন হাটে যাবেন বলে, তাই দাদা তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পথে আসতে আসতে বিলের মাঝে একটা পুকুর ও তার পাড়ে তাল গাছের বিশাল বাগান পড়ে। অত্র এলাকায় সেই তাল বাগান ও দিঘি সম্পর্কে আশেপাশের 10 গ্রাম ঘুরে নানা ভৌতিক ও জিনের রহস্যময় ঘটনার প্রচলন আছে। তাই কেউ সাহস করে খুব একটা ওখানে যেত না। দাদাও জানতেন বিষয়টা, তাই সন্ধ্যা হয়ে আসছে দেখে তিনি দ্রুত হাঁটা শুরু করেন। চাচার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। অমাবস্যার গাঢ় ঘন রাত্রি। দাদা নাকি লক্ষ্য করেন তালবাগানের কাছে ঝরঝর করে একটি তালগাছ থেকে কিছু একটা নেমে আসে এবং দাদার কাছে নাকি মাছ খেতে চায়। দাদা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে চাচাকে কোলে নিয়ে প্রাণপণে ছুটতে ছুটতে বাড়ি চলে আসেন। বাড়ি ফিরে দাদি ছাড়া আর কাউকে কিছু বলেননি। সবকিছু শুনে দাদি দুশ্চিন্তায় পড়ে যান। দুষ্টু জিনের নজর পড়েছে ভেবে মাছগুলো ফেলে দিতে চাইলে দাদা বাধা দেন। তখনকার সময় এমনি পয়সার অভাব, তার উপর এত টাকার মাছ, তাই দাদা বলেন, ও কিছু না, তুমি রান্না করো। এরপর রাতে মাছ ভাত খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালেই ডায়রিয়া ভেদ বমি শুরু হয়ে যায়। কোনো ডাক্তার কবিরাজ কিছুই করতে পারে না। কয়েকদিনের মধ্যেই সকালে দাদা এবং বিকেলে ছোট চাচা মারা যান। এর মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে কিনা জানি না, তবে এটা খুবই অস্বাভাবিক ছিল। সেই তাল বাগানেরই একটি ঘটনা দাদির মুখ থেকে শুনেছিলাম ছোটবেলায়, ততটা মনে ছিল না। তাই দাদিকে সেদিন এত করে বলে সেই ঘটনাটা শোনানোর অনুরোধ করেছিলাম। তালবাগানের কথা শুনে স্বামী সন্তান হারা দাদির চোখের কোণাটা ভিজে ওঠে। আঁচল দিয়ে চোখের কোণাটা মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে দাদি বলা শুরু করেন, সেদিন তোর দাদাকে আমি কত করে মানা করেছিলাম রাতে ওই মাছ খাওয়ার দরকার নাই, কিন্তু তোর দাদা শুনে নাই। নিজেও খেলো, বাচ্চাটাকেও দিল। আর দেখ পরিস্থিতির কি পরিহাস, পরদিন থেকে ওরা ডায়রিয়া ভেদ বমি করে মারা গেল। বাকিরা যাই বলুক না কেন, আমি নিশ্চিত জানি ওরা শুধু ডায়রিয়া ভেদ বমিতে মারা যায়নি, শয়তান জিনের নজর পড়েছিল ওদের ওপর, তাই মারা গেছে। ওই তালবাগানের রহস্যময় ঘটনা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেরকমই একটা ঘটনা আমিও ছোটবেলায় শুনেছি। তখন আমরা ভীষণ গরিব ছিলাম। চাষবাস করে কোনো রকমে আব্বা আমাদের পেট চালাতেন। তাই দুটো বেশি পয়সার জন্য মাঝে মাঝে আব্বা মাছ ধরে হাটে বিক্রি করতেন, বাড়ির জন্য নিয়েও আসতেন। সেরকম একদিন রাতে আব্বা বিলে মাছ ধরতে যান। প্রচুর মাছ উঠেছিল সেই রাতে। মাছ ধরতে ধরতে কখন যে তালবাগানের কাছে চলে গেছেন খেয়াল নেই।
তাল বাগানের কাছে আসতেই হঠাৎই ঝরঝর করে তাল গাছ নড়ে উঠল। আব্বা জানতেন ওখানে জিনদের বাস, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তিনি একেবারে তাল বাগানের গা ঘেঁষা বিলে জাল ফেলে দিয়েছেন। একদিকে মাছের লোভ যায় না, অন্যদিকে তাল বাগানে তখন আচমকাই তুমুল ঝড় উঠেছে। তবুও কয়েক মিনিট সাহস করে দাঁড়ানোর পর জাল তুলে আব্বা কোনো রকমে দোয়া দুরুদ পড়ে নিজের শরীর বন্ধ করে মাছের পুঁটলি ও জাল নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেন। এদিকে অন্ধকারে ঢাকা তাল বাগানের ভেতর থেকে একটা ফ্যানফ্যানে কণ্ঠস্বর ক্রমাগত ভেসে আসছিল। কিরে, দাঁড়া দাঁড়া বলছি, আমার এলাকায় এসে মাছ ধরবি আর আমাকে না দিয়ে চলে যাবি? আব্বা সেদিকে না তাকিয়ে আপন মনে আয়তাল কুরসি পড়তে পড়তে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি পৌঁছে আম্মুকে কিছু বলেননি, মাছগুলো আম্মুর হাতে দেন। রাতের খাবারের জন্য মাছগুলো কাটাকাটি করে আম্মা সবে ভাজতে বসবেন, এমন সময়ই রান্নাঘরে বেড়ার ওপারে অন্ধকার থেকে আবার সেই কণ্ঠস্বর, মাছ চাই সে। এদিকে এটা শুনে আম্মা তো চিৎকার দিয়ে পড়ি কি মরি করে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে আব্বাকে সবকিছু খুলে বলেন। বিষয়টা শুনে আব্বা রান্নাঘরে যান এবং বেড়ার ওপারে থাকা প্রাণীটিকে বলেন, ঠিক আছে, তুই একটু দাঁড়া, এখনো তো মাছ ভাজা হয়নি, আগে ভাজা হয়ে যাক তারপরে দেব। এরপর আব্বা নিজেই মাছ ভাজতে বসেন। তখনকার দিনে কাঁসা পেতলের বাসন কোসন হতো। আব্বা উনুনের পাশে গিয়ে একটি পিতলের খুন্তি উনুনের কাঠের আগুনে গরম করে টকটকে লাল করেন। এরপর বেড়ার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই নে মাছ নে। আব্বার কথা অনুযায়ী সেই সময় নাকি ওই পাশ থেকে কেউ একজন হাত দিয়ে মাছ নিতে চায়। খানিক বাদে মরমর করে বেড়া চির গলা মাত্রই আব্বা গরম খুন্তি সেই কুচকুচে হাতের তালুর উপরে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বিকট চিৎকার ভেসে আসে বেড়ার ওপার থেকে, যেন কেউ কাকের মতো তারস্বরে কাঁ কা শব্দে চিৎকার করছে এবং কিছু একটা বলছে। এইভাবে বেশ কিছুক্ষণ ঝটপট শব্দ আসার পর সবকিছু ঠান্ডা হয়ে যায়, আর কিছু শোনা যায় না। আব্বা আম্মাকে বলেন সেই মাছ আর রেঁধে লাভ নেই, সব ফেলে দিতে বলেন। সেই মতো আম্মা সবকিছু ফেলে দেন। রাতে বেড়ার বাইরে গিয়ে দেখার মতো আর কারো সাহস হয়নি। পরদিন সকালে রান্নাঘরের পেছনে গিয়ে সবাই অবাক হয়ে দেখেন ঝলসে পড়ে থাকা একটা কাক। এর বেশ কিছুদিন পর আব্বা অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে শুরু করেন। আব্বা স্বপ্নে দেখেন তাল দিঘিতে স্বর্ণ নৌকা ভাসছে, আর তার মধ্যে বিভিন্ন রকমের স্বর্ণের বস্তুসহ ৩-৪ জন মানুষের ন্যায় অবয়ব বসে আছে, যাদের কাপড় সহ গায়ের রং পুরো স্বর্ণের মতো। অথচ আশ্চর্যের বিষয়, মাথা নেই। মাথাবিহীন দেহে তারা দিঘিতে ওই নৌকাটি বাইছে আর আব্বাকে ডাকছে। এখানে ছোট করে বলে রাখি, গলাকাটা অমাবস্যা নামে একটি প্রচলিত কুসংস্কার বা প্রবাদ আছে আমাদের এলাকায়। এটি আজও প্রচলিত। সেই অমাবস্যায় নাকি গভীর রাতে তাল দিঘিতে স্বর্ণ নৌকা ভেসে ওঠে এবং যে মানুষগুলো স্বর্ণ নৌকা চালায় তাদের মাথাবিহীন দেহগুলোও নাকি স্বর্ণের। সেই দিন অত্র এলাকায় কেউ সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হয় না এবং রাতে খাওয়া দাওয়া করে না। যাই হোক, ঘটনায় ফিরি। দাদি বলেন, আব্বা এরকম স্বপ্ন বেশ কয়েক মাস ধরে অমাবস্যার রাতে দেখতে থাকেন। স্বপ্নে মাথাবিহীন স্বর্ণ রং বিশিষ্ট মানুষগুলো আব্বাকে প্রলোভন দিত যে আব্বা যদি গলাকাটা অমাবস্যার রাতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পার্শ্ববর্তী কবরস্থানে একটি বিশেষ জায়গায় পাট দিয়ে আসতে পারে এবং পরবর্তী অমাবস্যায় পাটটি যদি পুনরায় খুলে আনতে পারেন, তাহলে উনি একজন পরহেজগার মানুষ হিসেবে অনেক জ্ঞান অর্জন করবেন। ওনার কাছে গোলাম থাকবে জিন, উনি অনেক মানুষের উপকার করতে পারবেন এবং সেই রাতে তাল দিঘির নৌকায় যে স্বর্ণালঙ্কার ও রত্ন থাকবে তার সবই উনি ভোগ করতে পারবেন। আগেই বলেছি, তখন আমরা ভীষণ গরিব ছিলাম। আম্মার কাছে শুনেছি আব্বা আম্মাকেও জানিয়েছিল বিষয়টা। আব্বা ধীরে ধীরে লোভে পড়ে যান। আম্মা অনেক করে মানা করেছিলেন, তবু আব্বা শোনেননি। নির্দিষ্ট সময় মতো একদিন গলাকাটা অমাবস্যায় উনি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পার্শ্ববর্তী একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট স্থানে পাট বেঁধে আসেন এবং ঠিক তার পরের অমাবস্যায় আবারও গভীর রাতে বিবস্ত্র হয়ে সেই পাটটি খুলতে যান। কিন্তু সেখানে পৌঁছে তিনি ভীষণ ভয় পেয়ে যান। তার ভাষ্যমতে উনি গিয়ে দেখেন পাটের উপরে ভয়ঙ্কর সব সাপ জড়িয়ে আছে। এদিকে অবশ্য তাল দিঘির মাঝখানে আশ্চর্য উজ্জ্বল ধরনের একটি নৌকা এবং 4-5 জন মাথাবিহীন স্বর্ণ রং বিশিষ্ট মানুষ বসে আছে। নৌকায় অসংখ্য অলঙ্কার স্বর্ণ বিশিষ্ট বস্তু সেই গাঢ় অন্ধকারেও চকচক করছে। আব্বা সাহস করে হয়তো পাট খোলার চেষ্টা করতেন, কিন্তু
কেন যেন কোনো এক অজানা কারণে তিনি আর এগোননি। আল্লাহর অশেষ কৃপায় তিনি সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন। পরবর্তীতে নাম না জানা এক দুরারোগ্য অসুস্থতায় মাস দুয়েকের মধ্যেই আব্বা মারা যান। আসলে আম্মা বলেছিলেন হয়তোবা সেই জিন আব্বাকে ছলনা করে সেদিন নিয়ে গিয়েছিল মারার জন্য, কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি বলে অন্য কোনো পদ্ধতিতে রোগের মাধ্যমে হয়তো আব্বাকে মেরে ফেলেছে। এই বলে দাদি থামেন। আসলে এই ধরনের তাল দিঘির স্বর্ণের ঘটনা বিভিন্ন এলাকায় প্রচলিত, তাই এর সত্যতা আমার জানা নেই। দাদি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাকে বললাম। যাই হোক, দাদি ঘটনা শেষ করে উঠতে যাবেন, ঠিক সেই সময় দেখলাম ছোট দাদার বাসায় আলেম সাহেব, পাড়া প্রতিবেশী সহ আরও বেশ কিছু জুব্বা পরা মানুষ প্রবেশ করছেন। বুঝলাম আজ বোধহয় ছোট দাদির ওপর ঝাড়ফুঁকের শেষ দিন, কারণ এর আগের বার যখন আলেম সাহেব এসেছিলেন তখন বলে গিয়েছিলেন যে পরের বার ওনার কিছু সাগরেদ নিয়ে আসবেন, এবং সেই দিনই নাকি আজান দিয়ে কিছু আমল করলেই ছোট দাদি সেরে উঠবেন। তার মানে আজ সেই দিন। কৌতূহলী দৃষ্টিতে আমি সেদিকে তাকিয়েছিলাম। আমি ও দাদি পায়ে পায়ে ছোট দাদার ঘরের দিকে এগিয়ে যাই। ও আরেকটা কথা, ছোট দাদির ঠিক কি হয়েছিল এবং আলেম সাহেব ছোট দাদিকে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছিলেন কিনা, এখন ঘটনার প্রেক্ষিতে সে বিষয়ে আপনাকে জানানো আবশ্যক। চলুন ঘটনার পরবর্তী অংশে যাই। আসলে আমার ছোট দাদির ওপর 7টি জিনের আসর ছিল। কালো জাদু করে 7টি জিন তার শরীরে চালনা করা হয়েছিল। তবে এখানে বিষয়টি একটু অন্যরকম। আর 5টা সাধারণ কালো জাদুর মতো লুকিয়ে চুরিয়ে দাদির শরীরে জিন চালনা করা হয়নি। দাদিকে ভুল বুঝিয়ে তার উপরে সেই জিন চালনা করা হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল যে তার মধ্যে যে জিনগুলো আনা হচ্ছে তার ফলে উনি মানুষের ভালো কাজ করতে পারবেন, ফৈরালি কাজ করতে পারবেন, নানাবিধ ঝাড়ফুঁকের কাজ করতে পারবেন, ওনার মঙ্গল হবে, এই সব ভুল ভ্রান্তি বুঝিয়ে জিকির করে এবং আরও নানাবিধ তদবির করে দাদির মধ্যে জিন প্রেরণ করা হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এই কালো জাদুটি করেছিল ছোট দাদির আপন বড় বোন। মাস খানেক যেতে না যেতেই ভালো কিছুর পরিবর্তে সব কিছুর পরিবর্তন হতে শুরু করে। দাদি সারাক্ষণ খিটমিট করতে থাকে, বকাঝকা করতে থাকে, বাচ্চাদের নিজের কাছে আসতে দেয় না, কাছে গেলেই ভীষণ মারধর করে, সারাক্ষণ গালিগালাজ করে, এমনকি ছোট দাদাকে পর্যন্ত মারতে উঠেছিল, কাছে আসতে দিত না। মানে সবাই একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। এখানে বলে রাখি, ছোট দাদার বাসা ও আমাদের বাসা একই রাস্তার মধ্যে, 2টি আলাদা দালান বাড়ি, তবে কলতলা বাথরুম একই। এরই মাঝে একদিন দাদির বড় বোন ওনাদের বাসায় আসেন। সেদিন রাতে ছোট দাদির মেজ মেয়ে দেখে দাদির বড় বোন আমাদের কলতলায় উঠোনের এক কোণে এবং দাদির বিছানার ঠিক নিচে 3টি তাবিজ পুঁতে রাখে। ফুপু আতঙ্কে কাঠ হয়ে সবকিছু দেখছিল। তখন এক পা করে এগোনোর মতো সাহস ছিল না তার কাছে। ফুপু দেখে ওনার বড় খালা যখন তাবিজগুলো পুঁতে রাখছিল ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটি কালো ধোঁয়ার মতো অবয়ব বাতাসে ভেসে ভেসে যাচ্ছিল, চোখের জায়গায় জ্বলন্ত আগুনের গোলা। সেই রাতে কিছু না বললেও পরদিন সকালে ফুপু দাদিকে সবকিছু খুলে জানায়। ততক্ষণে দাদির বড় বোন জরুরি কাজের অজুহাতে ভোর হতে না হতেই চলে গেছে। সবকিছু শুনে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর ছোট দাদা, ফুপু, দাদি সহ সবাই মিলে একজন বড় আলেমের কাছে যান। আলেম সাহেব সমস্ত বিষয়ে শুনে তাঁর জিন চালনার মাধ্যমে জানতে পারেন যে দাদির বড় বোন ফৈরালির লোভ দেখিয়ে দাদির ওপরে নিকৃষ্ট 7টি জিন চালনা করেছে। তার উদ্দেশ্য ছিল দাদিকে পাগল বানিয়ে ছোট দাদার কাছ থেকে সরিয়ে নিয়ে সংসার ভেঙে ফেলা। আসলে দাদির বড় বোন যে কারণে কালো জাদু করেছিল সেটি নেহাতি ব্যক্তিগত লালসায়, তাই জানালাম না। তার উদ্দেশ্য ছিল যাতে দাদি তার পরিবারের কাছ থেকে নিজের থেকেই দূরে সরে যায়। সেই মতো দাদিও ধীরে ধীরে তা করা শুরু করেছিল। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, জিনগুলো দাদিকে ঘুমাতে দিত না, খেতে দিত না, স্নান করতে দিত না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে হতো এবং তাকে বেশ কয়েকবার মারতে পর্যন্ত গিয়েছে, যাতে করে ছোট দাদা ব্যতিব্যস্ত হয়ে দাদিকে ছেড়ে দেন। কালো জাদুর উদ্দেশ্যটা সেটাই ছিল। প্রায় 3 বছর দাদি একরকম পাগলের মতোই ছিলেন। নানা রকম চিকিৎসা করে আলেম সাহেব শেষমেশ দাদিকে সুস্থ করেন। সেদিন ছিল চিকিৎসার শেষ দিন। আমিও দাদি ছোট দাদার ঘরে ঢুকতেই দেখি আলেম সাহেব ছোট দাদির ওপর ঝাড়ফুঁক করছেন। ওনার সাথে আসা সাগরেদগুলো ছোট দাদিকে ঘিরে
চার কোণায় দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে সমানে আজান দিচ্ছিল। আমি গিয়ে দাদির মাথার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎই কি হলো জানি না, মনে হলো আমি চোখের সামনে অন্ধকার দেখছি। আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরকম কালো জাদু ঝাড়ফুঁকের জায়গায় হঠাৎই কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, বিষয়টা খুবই অস্বাভাবিক দেখে বাবা দুশ্চিন্তায় পড়ে যান। সেদিনের মতো আলিম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। জ্ঞান ফিরতে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। পরে দাদির মুখে সবকিছু শুনে অবাক হই। এর কিছুদিন পর বাবা ওনার এক পরিচিত হাফেজ সাহেবের কাছে আমার বিষয়ে জানালে তিনি এসে আমাকে একবার দেখে যান। এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি কি অদ্ভুত বিষয় জানান। হাফেজ সাহেব বলেন যে আমি যেন কারো মরা বাড়ি বা কালো জাদুর প্রভাব আছে এমন বাড়ি বা সন্ধেবেলা কোনো নিরিবিলি জায়গায় একা যাতায়াত না করি। তিনি এও জানান যে আমার মধ্যে কিছু সমস্যা আছে, তখনও জানতাম না ভবিষ্যতে কি পরিণতি হতে চলেছে। তারপর থেকে তেমন কিছু আর ঘটেনি, তাই বাড়ির লোকও আমার বিষয়টায় আর তেমন গুরুত্ব দেয়নি। এর বেশ কিছুদিন পর আমাদের এক আত্মীয় মারা যায়। পরিবার সহ আমিও গিয়েছিলাম তাকে শেষবারের মতো দেখতে। সবাই তখন বেমালুম ভুলে গিয়েছিলাম যে মরা বাড়িতে যাওয়া আমার বারণ। সেখানে গিয়ে দেখি গোসল দেওয়া শেষ, লাশ ঘরের উঠোনে রাখা হয়েছে। আত্মীয় স্বজনরা একে একে আসছেন, দেখছেন। আমিও সেই লাশের সামনে, কিন্তু যাওয়া মাত্রই আমি পুনরায় অজ্ঞান হয়ে যাই। পরে আম্মুর মুখে শুনেছি আমার পাশে নাকি সেই সময় মসজিদের ইমাম ছিলেন। লাশ দাফন দেওয়ার পর ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে আমার জ্ঞান ফেরান এবং বলেন যে আমার সঙ্গে কিছু সমস্যা আছে, আমার এভাবে মরা বাড়িতে আসাটা উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে উপস্থিত পরিবারের সবার টনক নড়ে। কয়েক মাস আগে হাফেজ সাহেবও একই কথা বলেছিলেন। এবারে বিষয়টার গুরুত্ব সবাই বুঝতে পেরে পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। এরপর ইমাম সাহেব বাবাকে একটি বিশেষ তদবির বাতলে দেয়। কিছু কিছু আমার মনে আছে, তার মধ্যে 7 ঘাটের পানি, 3 রাস্তার মোড়ের মাটি, একদামে কেনা গরুর দুধ, আরও কিছু দ্রব্য মিশিয়ে ভরা দুপুরে আমাদের এলাকার তালবাগানের একটি নির্দিষ্ট তাল গাছের নিচে গোসল করতে হবে এবং গোসল শেষে একটি হাঁড়ির মুখ বেঁধে ওইখানে রেখে আসতে বলেন। এরপর 7 দিন যেন আমি সেই তাল গাছের কাছে না যাই সে বিষয়ে নজর রাখতে বলেন। তারপর আমার হাতে একটি বিশেষ তাবিজ বেঁধে দিয়ে বলেন যে সেটি যেন কখনো পড়ে না যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি সেরকম। ধীরে ধীরে আমার বিয়ের বয়স হলো, বাড়ি থেকে আমার বিয়ে থা দেয়া হয়। আচ্ছা, এর মাঝে বলে রাখি, আমি তাবিজটা পরবর্তীতে হারিয়ে ফেলেছিলাম, আর খেয়াল ছিল না। বিয়ের পরে আমার জীবনে মূল সমস্যা দেখা দেয়, তবে তা অতীতের সেই জিনের সমস্যা নাকি নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়েছে তা তখনও বুঝে উঠতে পারিনি। মানে কি বলবো, আমি স্বামী কি জিনিস মোটেও তা সহ্য করতে পারতাম না। সারাক্ষণ স্বামীর সঙ্গে ঝগড়া, মারধর, ঘুমোতে পর্যন্ত পারতাম না, বকাঝকা করতাম, সংসারে অশান্তি লেগেছিল। এর মাঝেই 6-7 মাস কেটে যায়। এরপর আমার গর্ভে সন্তান আসে। এমনিতে স্বামীর সঙ্গে বনিমনা ছিল না, কাউকে সহ্য করতে পারতাম না, তার উপর আবার সন্তান। অনেকে অবশ্য বলতো জিনে ধরেছে বা জিনের আসর করেছে, কিন্তু আমার বাড়ির লোকে তখন তেমন গুরুত্ব দেয়নি। আমাকে বাপের বাড়ি নিয়ে আসে, নির্ধারিত সময়ে আমার সন্তান হয়, কিন্তু দেখা গেল সন্তানকেও আমি সহ্য করতে পারছি না। কোলের সন্তানকে সারাক্ষণ বকাঝকা করছি, ওইটুকু দুধের শিশুকে মারতে পর্যন্ত গেছি। আমার মা কোনো রকমে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। এই সমস্ত অশান্তি সহ্য করতে না পেরে বিয়ের ঠিক 2 বছরের মাথায় আমার স্বামী শেষমেশ আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আজ আমার সন্তানের বয়স 4 বছর, তবুও আমি এখনো পর্যন্ত আমার সন্তানের পাশে থাকতে পারি না, সারাক্ষণ একাই থাকি এবং সেই সমস্যা থেকে আমি আজও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। তবে জানতে পেরেছিলাম ঠিক কী কারণে আমার এই দুরবস্থা। এখন আসি সেই প্রসঙ্গে। ডিভোর্সের ঠিক মাস 3 পরে আবারও বাড়ি থেকে নতুন করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 2 বছরের ছোট্ট সন্তান কিভাবে একা মানুষ করব, তাই বাড়ি থেকে এই জোরাজুরি। সেই মতে আমাদের পাশের গ্রামের এক আত্মীয় তার দূর সম্পর্কের এক পরিচিত ছেলে ফিরোজকে নিয়ে আসেন বিয়ের প্রস্তাব হিসেবে। আত্মীয়র মুখে জানতে পারি ফিরোজ নাকি আমার প্রথম বিয়ের আগে থেকেই আমাকে পছন্দ করত। বাড়ির লোকে বিয়ের জন্য রাজি হলেও আমি তখন মোটেও বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না।
একটা পর্যায়ে সে আত্মীয় এবং ছেলেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেই। তারপর আরও মাস দেড়েক কেটে যায়। ছেলেটা তখনও হাল ছাড়েনি। কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আমাকে রোজ ফোন দিত। দেখলাম যে ছেলেকে সহ্য করতে পারছিলাম না, অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এখন সেই ছেলে মানে ফিরোজের সাথে ধীরে ধীরে আমি কথা বলতে শুরু করেছি। আরও মাস দুয়েক গড়ায়। একটা সময় আমি দেখলাম ছেলেটির প্রতি আমি আকর্ষণ অনুভব করছি এবং সেই আকর্ষণ ক্রমশ তীব্র হচ্ছে। ধীরে ধীরে আমি ছেলেটির প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম। সম্পর্কের ঘনিষ্ঠতা সব সীমা অতিক্রম করতে থাকে। মানে আমি ছেলেটিকে ছাড়া আর থাকতে পারছিলাম না। এবারে আমি নিজেই ফিরোজকে বিয়ের জন্য বলি এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে বলি। সেই সময়টা আমি একটা ঘোরের মধ্যে থাকতাম। এমনকি নিজের 2 বছরের কোলের সন্তানকেও কাছে আসতে দিতাম না। অন্য কিছু আমার মাথায় থাকতো না। সারাক্ষণ ফিরোজের সাথে কথা বলা, দেখা করা, এইসবই আমার মাথার ভেতরে ঘুরত। কিন্তু এবারে বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরোজ ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যায়। সব সম্পর্ক ছিন্ন করে, কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। আমি পাগল হয়ে উঠেছিলাম তার জন্য। কথা বলতে চাইতাম, যোগাযোগ করতে চাইতাম, কিন্তু পারতাম না। শেষমেশ আমি নিজেকে শেষ করে দেওয়ার জন্য বিষ পান পর্যন্ত করেছি। পরে আল্লাহর রহমতে কোনো রকমে বেঁচে যাই। বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজে 3 দিন ভর্তি ছিলাম। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরোজের ওপর আমরা কেস পর্যন্ত করেছিলাম। এর ঠিক 15-16 দিনের মাথায় একদিন বাড়িতে লেপ, কাঁথা, বালিশ রোদে দেওয়ার জন্য টিনের চালার ওপর দিয়েছিলাম। বিকেলে সেগুলো নামানোর সময় আমার বালিশটা কোনো রকমের টান দিয়ে নিচে নামাতে গিয়ে কাঁটার ওপরে পড়ে যায়। কাঁটা থেকে কোনো রকমে ছাড়াতে পারছিলাম না বালিশটা। শেষমেশ রেগে মেগে টান দিয়ে তুলে আনতে যেতেই ছিঁড়ে ফেটে গিয়ে তুলো বেরিয়ে আসে বালিশটার। আর তখনই একটি অদ্ভুত বিষয় নজরে পড়ে। দেখি বালিশের ভেতর লাল সুতো দিয়ে পেঁচানো তাবিজের ন্যায় 2টো জিনিস। হাতে তুলে দেখি চামড়ার তৈরি 2টো নথি। চামড়াগুলো শুকিয়ে কালশিটে হয়ে গেছে। দেখলাম তার ওপর আরবিতে কিছু লেখা। বিষয়টি খুবই অদ্ভুত। কি করে আমার বালিশের মধ্যে এই 2টো জিনিস এলো বুঝতে পারছিলাম না। আমি আর দেরি না করে বাড়ির কাউকে কোনো কিছু না বলে আমাদের পাশের এলাকার হুজুরকে খবর দেই। হুজুর সেই আরবি লেখাগুলো পড়ে গম্ভীর স্বরে বলেন, মা, তোমার ওপর কুফরি কালো জাদু করে বশীকরণ করা হয়েছে এবং এই বশীকরণ করেছে ফিরোজ, যাতে তুমি ওর প্রতি আসক্ত হয়ে পড়ো। জানি না কিভাবে, তবে সেই ছেলে তোমার শরীরের মধ্যেও তাবিজ চালনা করেছে। আমি তোমাকে পানি পড়া দিচ্ছি, এটা কাল সকালে খাবে। খাওয়ার পরে যদি পেটে ব্যথা ওঠে তাহলে বুঝবা পেটে তাবিজ আছে। পাশের গ্রামের একজন মহিলা হুজুর আছেন, তোমার আব্বাকে বলো তার কাছে নিয়ে যেতে। সে সিঙ্গা পদ্ধতির মাধ্যমে পেট থেকে তাবিজগুলো বের করে দেবে। আমি হুজুরের কথা শুনে সেখান থেকে চলে আসি, কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রাতটা কাটে। তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে পেটের ভেতরে তাবিজ গেল। আমি সেরকম কিছু খেয়েছি বলেও মনে পড়ছে না। আর এই সিঙ্গা দিয়ে তাবিজ বের করার বিষয়টা, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতাম না। কুসংস্কার মনে করতাম। এটা কি করে সম্ভব? কিন্তু সেদিনের পর থেকে আমি বিশ্বাস করেছিলাম। পরদিন সকালে পানি পড়া খাওয়ার পর পেটে ব্যথা ওঠে। তখন বাড়ির লোকে আমাকে সেই মহিলা হুজুরের কাছে নিয়ে যায়। সিঙ্গা পদ্ধতি শুরু করার পূর্বে মহিলাটি বড় হাঁ করে পরিষ্কারভাবে উপস্থিত সবাইকে দেখিয়েছিল যে তার মুখে কিছু নেই। তারপর কিছু দোয়া দুরুদ পড়ে একটি বিশেষ তেল মালিশ করে পেটের নাভির ওপর সিঙ্গা রেখে টান দিতেই মিনিট 5 মধ্যেই পরপর 3টি তাবিজ বেরিয়ে আসে। কি বলবো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে সম্ভব জানি না। আসলেই সিঙ্গার চোঙার ভেতর থেকে দেখি তাবিজ বেরিয়ে আসছে। প্রত্যেকটি তাবিজ লাল সুতো এবং কালো চুল দিয়ে পেঁচানো। তাবিজগুলোর মধ্যেও আরবিতে কিছু লেখা ছিল। পরে সেই মহিলার কথা মতো তাবিজগুলো হুজুরের কাছে নিয়ে গেলে তিনি এক এক করে সেগুলোকে পুড়িয়ে নষ্ট করেন। বশীকরণ কেটে যায়। তবে হুজুর এও বলেন যে আমি নাকি সম্পূর্ণ সুস্থ আর কোনোদিনই হতে পারবো না, কারণ তাবিজ 3টির সাথে নাকি একটি শিকড়ও ছিল, যা এখন গলে গিয়ে রক্তের সাথে মিশে গেছে। তাই সেটি আর বের করা সম্ভব হয়নি। এরপর থেকে আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। খুবই রাগ হচ্ছিল ফিরোজের ওপর। বারবার মনে হচ্ছিল কি করে ফিরোজ আমার এত বড় সর্বনাশ করে ছেড়ে যেতে পারে, যার জন্য এই অবস্থা। আমি আমার সন্তানের কাছে যেতে পারি না, স্বামীর ঘর সংসার করতে পারলাম না, তাকে কি করে ছেড়ে দেই? হুজুর বলেছিলেন
ফিরোজ আমার ওপরে বিয়ের আগে থেকেই ছোট ছোট কুফরি কালাম করেছিল আমাকে পাওয়ার জন্য, কিন্তু সম্পূর্ণরূপে বশীকরণের জন্য কালো জাদু করে আমার বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যাবার পর। যাই হোক, তখন আমিও চাইছিলাম কিছু একটা করে প্রতিশোধ নিতে, কিন্তু বাড়ির লোক বা আত্মীয় স্বজন যাতে কেউ জানতে না পারে তাই ছলে বলে বন্ধু বান্ধবের কাছ থেকে পাশের গ্রামের একজন হিন্দু কবিরাজের ঠিকানা জোগাড় করি এবং চুপি চুপি ওর কাছে গিয়ে সমস্ত বিষয় জানাই। কবিরাজটি আমাকে 3 দিন পরে দেখা করতে বলেন এবং একটি মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে বলেন কালো জাদু করার জন্য। 3 দিন পরে নির্ধারিত সময়ে আমি আবারও কবিরাজের কাছে যাই টাকা নিয়ে। কবিরাজ আমাকে একটি তাবিজ পরা দেন এবং আরও 2টি তাবিজ দেন, যার মধ্যে একটি ফিরোজের বাড়ির সীমানার ঠিক পূর্ব দিকে কোনো একটি গাছে বেঁধে রাখতে বলেন, অপরটি 21 দিন পর ফিরোজ ফিরে এলে পানিতে ডুবিয়ে সেই পানি ফিরোজকে খাওয়াতে বলেন, তাহলেই সে আমার কাছে ফিরে আসবে। আসলে আমি চাইছিলাম যাতে ফিরোজ পাগলের মতো আমার কাছে পুনরায় ফিরে আসে এবং আমি নিজে তাকে সাহায্য করতে পারি, তার জন্য এই কালো জাদু। যাই হোক, এছাড়াও কবিরাজ একটি লাল কাপড়ে বাঁধা ছোট্ট পুটলি দেন এবং বলেন যে আগামী অমাবস্যায় নিশিরাতে একা 3 রাস্তার মোড়ে গিয়ে সেই পুটলিটি পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু 21 দিন পরে সব রকম তদবির করার পরেও কোনো রকম ফল পাচ্ছিলাম না। শেষে আমি রেগে মেগে আবারও সেই কবিরাজের কাছে যাই। কবিরাজ সমস্ত বিষয়টা শুনে বলেন যে ফিরোজের গায়ে এমন একটি তাবিজ আছে যার জন্য তার উপরে কোনো কালো জাদু করা যাচ্ছে না। আরও বলেন যে ফিরোজ নাকি ভান্ডার শরীফের মুরিদ, তাই তার কোনো রকম ক্ষতি করা খুবই কষ্টকর। আমি শুনে হতাশ হই। এরপর সেই কবিরাজকে ভণ্ড ও নানারকম গালিগালাজ করে চলে আসি। এরও বেশ কিছুদিন পর আমি আবারও একটি কবিরাজের সন্ধান পাই এবং তার কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বলার পর তিনিও আমাকে 3 দিনের সময় দেন। বলেন যে 3 দিনের মধ্যেই ফিরোজ ফিরে আসবে, কিন্তু তিনি যা যা বলবেন আমাকে তাই তাই পালন করতে হবে। আমি রাজি হই, কিন্তু এবারে টাকার ব্যাপারে বলি যে আগে কাজ, পরে পুরো টাকা দেব। সেই মতো অর্ধেক টাকা দেওয়ার পর কবিরাজ বলেন 103খানা কবুতর জবাই করে তার রক্ত নিয়ে দেবী কালীর মাথায় ঢেলে তার সিঁদুর নিয়ে আসতে হবে। এরপর সেই সিঁদুর দিয়ে আমি একটি তাবিজ বানিয়ে দেব। সেটা শরীরে ধারণ করে জবাই করা কবুতরগুলো গুনে গুনে 103টি কবরের ওপর এক এক করে ফেলে আসতে হবে। এই কাজ সম্পূর্ণ করতে পারলেই 3 দিনের মাথায় সেই ছেলে তোমার কাছে ফিরে এসে লুটোপুটি খাবে। কবিরাজের সমস্ত কথা শুনে ভয় পেলেও আমি মোটামুটি রাজি হই এবং তাকে অর্ধেক পেমেন্ট করে বাসায় ফিরি। সময়টা তখন কোভিডের দিকের 2022 সালের দিকে, একদম শুরুর দিকে। কোনো মতে 103টা কবুতর জোগাড় করে কবিরাজের কথা মতো নির্দিষ্ট অমাবস্যার রাতে জবাই করে একটি বালতিতে রক্ত সংগ্রহ করি। এরপর আমাদের গ্রামের সেই কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে যাব বলে প্রস্তুত হই। কাজটা খুবই গোপনে করেছিলাম যাতে বাড়ির লোক টের না পায়। কবিরাজ একটা তেল পোড়া দিয়েছিলেন যেটা মেখে গভীর রাতে ঘরের বাইরে যেতে বলেছিলেন, যাতে কোনো রকম বিপদ এলেও আমাকে স্পর্শ করতে না পারে। নির্দিষ্ট সময়ে নিশি রাতে চোখের আড়ালে কবুতরের রক্ত ভর্তি বালতি নিয়ে আমি বেরিয়ে পড়ি। কিন্তু বাজারের রাস্তা দিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ বাজারে রাতে পাহারাদার থাকে, তাই ঘুরে জঙ্গল ও বাগানের ভিতর দিয়ে যাই। আপনাকে তো আগেই বলেছি, বাগান পেরিয়ে বিল, আর বিলের পরে সেই প্রকাণ্ড তুলা গাছ ও কালী মন্দির। অমাবস্যার রাতে পথঘাট কিছুই বোঝা যাচ্ছিল না। মোবাইলের আলোয় যতটুকু পথ দেখা যায় তার ওপর দিয়েই কোনো রকমে হেঁটে যাচ্ছিলাম। সেই অল্প আলোয় বাম হাতের রক্ত ভর্তি বালতিটা কালচিটে চকচক করছিল। গভীর রাত্রির গাঢ় ঘর অন্ধকার যেন ক্রমশ গিলে ফেলছিল আমাকে। খালি ঝিঝি পোকার ঝিঝি শব্দ থেকে থেকে গাটা মাঝে মাঝে কেঁপে উঠছিল আমার। দূরে কোথাও মাহফিল হচ্ছে, তার মাইকের আওয়াজ ধীর স্বরে ভেসে আসছিল। মিনিট 10 যাওয়ার পর খালি মনে হচ্ছিল পেছনে কেউ আসছে, কিন্তু কবিরাজের কড়া বারণ ছিল, যাই হয়ে যাক না কেন পেছনে তাকানো যাবে না। যাই হোক, ভয়ে ভয়ে কোনো রকমে বাগানের শেষ প্রান্তে পৌঁছাই। তারপরেই বিল, এবং বিলের শেষে সেই মন্দির ও তুলা গাছ। মানে কি বলবো, আমার শরীর তখন আতঙ্কে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই সেই প্রকাণ্ড তুলা গাছ জানিয়ে বহু ঘটনা প্রচলিত, আপনাকে আগেও বলেছি, কিন্তু সেদিন কেন জানি না ভয়টা যেন ক্রমশ গলা চিপে ধরছিল। একে অমাবস্যার অন্ধকার, যদিও সেই অন্ধকার ততক্ষণে চোখে শুয়ে গেছে। এমন সময় হঠাৎই খেয়াল করলাম সেই অন্ধকার থেকেও গাঢ় ঘন কালো অবয়ব তুলা গাছ থেকে নেমে আসছে। অন্ধকারে সেই অবয়ব বোঝা যাচ্ছিল, চোখ দুটো তার আগুনের মতো জ্বলছিল। সেই আগুনের আভায় অবয়বটির ছায়া আন্দাজ করা যাচ্ছিল। তার কি বিভৎস দৃশ্য! অবয়বটি গাছ থেকে নামা মাত্রই আশেপাশের পরিবেশে তোলপাড় এবং
তুমুল ঝড়ের সৃষ্টি হয়। অবয়বটি নেমে এসে বিলের চারিদিকে ভাসতে থাকে এবং সেই ঝড়ের শোঁ শব্দের মাঝে মিশে দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছিল। কেউ বলছিল, চলে যা, চলে যা বলছি, চলে যা। যদি এক্ষুনি এই জায়গা থেকে না যাস তাহলে প্রাণে বেঁচে ফিরতে পারবি না। ভালো চাস তো ফিরে যা। আমি আতঙ্কে কাঠ হয়ে যাই। সেই মুহূর্তে চিৎকার করতে গিয়েও পারছিলাম না, গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। হাতে থাকা ফোনটা ভাইব্রেট করছিল। পরে দেখছিলাম কবিরাজ কল দিয়েছেন, কিন্তু তখন ফোন তোলার মতো কোনো শক্তি ছিল না। কাঁপা কাঁপা হাত থেকে কখন যে রক্ত ভর্তি বালতিটা পড়ে গেছে খেয়াল নেই। হুঁশ ফেরে বিকট গর্জনে আমি পড়ি কি মরি করে প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসি। পরদিন সকালে সেই 100খানা জবাই করা কবুতর কবিরাজের কথা মতো গ্রামের কবরস্থানে গিয়ে ফেলার সাহসটুকু আর ছিল না। বাড়ির লোকে জানার আগেই আমি ভোর ভোর কোনো রকমে উঠে কবুতরগুলোকে একটি বস্তায় ভরে পাশের নদীতে ফেলে দিয়ে আসি। কবিরাজ সকাল সকাল ফোন দেন এবং ভীষণ বকাঝকা করেন। উনি পরিষ্কার বলেন, এই সমস্ত কুফরি কালো জাদুতে যাওয়ার পথ আছে, ফেরার পথ নেই। উনি আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন আমি এই কাজ করতে পারবো না। তবুও আমি প্রতিশোধের আগুনে নিজের বোধ শক্তি হারিয়ে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু কাজটা সম্পন্ন করতে পারিনি। কবিরাজ বলে দিয়েছিলেন এই কাজ যেহেতু সম্পন্ন করতে পারেনি, তাই এর রেশ সারা জীবন আমার সাথে থেকে যাবে। এর প্রভাব, এর আতঙ্ক আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আজও আমি কখনো কখনো অন্ধকারে কোথাও কোথাও একা থাকলে মাঝে মধ্যে সেই বিকট ছায়া মূর্তিটা দেখতে পাই। একবার তো রাতে শুয়েছিলাম, ঘুম আসছিল না। এই তো গত বৈশাখের ঘটনা। বেজায় গরম পড়েছে, জানলাটা খোলা ছিল, আমি মোবাইল দেখছিলাম। এমন সময় হঠাৎই কেউ অদৃশ্য থেকে সজোরে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে, অথচ রুমে আমি একাই ছিলাম। এ কি, এটার কি কোনো এক্সপ্লেনেশন আছে? কেউ কি এটা বিশ্বাস করবে? করবে না, করবে কিনা তাও জানি না, কিন্তু আমার জীবনে যা ঘটেছে তা কেবলই আমিই জানি। পরবর্তীতে অন্যান্য কবিরাজকে দেখিয়েছি, কিন্তু কেউই কোনো সুরাহা দিতে পারেনি। সবাই একটা কথাই বলেছে যে কুফরি কালো জাদু কখনো কোনো কিছুর ভালোর জন্য না। যেহেতু আমি জ্ঞানত এই অন্যায়টা করেছি, তাই তার খেসারত আমাকে সারা জীবন গুনে যেতে হবে। এবং তাই হয়ে আসছে আমার সাথে। কাউকে বেশিক্ষণ কাছে আসতে দিতে পারি না। মনে হয় কেউ যদি একদিনের বেশি আমার কাছাকাছি থাকে আমি অতিষ্ঠ হয়ে যাই, ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হয়ে যায়। আজও আমার বাচ্চা আমার কাছে নেই, তার নানির কাছে বড় হচ্ছে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ের বিশ্বাস করবেন কিনা, সেটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত ব্যাপার। এই বলে রিমা আপু থামেন। ঘটনা আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও আসবো কোনো ঘটনা নিয়ে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভূত.com শুনতে থাকুন, সাথেই থাকুন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে বলতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আজকে আমি একটি অডিও ক্লিপ হিসেবে পাঠালাম। এর আগে আর একটি ঘটনাটি আমার প্রচার করা হয়েছে আপনাদের ভূত.com-এ। তো ঘটনাটি যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে ঘটনাটা আমার সাথে ঘটে। তো ঘটনায় যাওয়ার আগে বলি, ফেসবুকে একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটির বাড়ি হচ্ছে রাজশাহী আর আমার বাড়ি হচ্ছে ঢাকায় ধামরাই থানার একটি গ্রামে। আমার নাম মোহাম্মদ হানিফ। তো 1 বছরের উপরে ভালোই কথা হয়, অনেক কথা হয় 1 বছরের উপরে। তো
মেয়েটাকে মানে দেখতে খুব মন ইচ্ছে করছিল যে মেয়েটাকে দেখবো। তো মূল উদ্দেশ্য ছিল যে দেখবো। তো আমি আমার ভাইকে বললাম যে আসিফ চল তাহলে রাজশাহীতে যাই। তো আমরা বাড়িতে আমার আম্মা আব্বুকে সবকিছু বলেছিলাম, যার কারণে ও যাই কিসের জন্য সেটি মানে পরে বলি। তো আমার আব্বু আম্মুকে বলছিলাম, আমার আব্বু আম্মু বলছিল যে না এত দূর পর্যন্ত যাওয়া ঠিক না, এত দূরের পথ, অনেক দূরের পথ তো ঢাকা থেকে, তো রাজি হচ্ছিল না। তো আমি আমার মন তো মানছিল না যে ওকে বিয়ে করবো, আমি শুধু এইটুকুই মাথায় চিন্তা ছিল। তো আমি আমার মাকে বলছিলাম, তো সেখানে আর আমার আম্মা আব্বু রাজি হচ্ছিল না। তো আমার যে মানে যার সাথে আমি কথা বলছিলাম ফেসবুকে, যে মেয়ের সাথে কথা বলছিলাম, সে মেয়ে বলছিল যে তার আম্মুর সাথে নাকি সে ফ্রি, মানে তার আম্মুর সাথে নাকি অনেক ফ্রি আছে, যার কারণে তার আম্মুকে শেয়ার করছে যে আমার ব্যাপারে, যে ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, যে ছেলেকে পরিচয়, ছেলে আসতেছে মানে আমাদের বাড়ি, এই কথা তার আম্মুকে বলছে। তো তার আম্মু আব্বুকে আগে বলছিল, আর আব্বুকে অনেক আগে বলছিল যে হ্যাঁ মানে তার ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয়, সে ছেলে আসবে। তো তারপর আমি তার আব্বুকে একদিন ফোন দিয়ে বললাম যে আসবো কিনা, আসতে বললেন তাহলে আসবো, না আসতে বললে আসবো না। তো বললো হ্যাঁ আসো তাহলে, আসতে বলছে। তো আমি আমার ভাই 8:30টার দিক দিয়ে বাসা থেকে রওনা দিয়ে একদম বারোবাড়িয়া নামে একটা স্ট্যান্ড আছে, ওই বারোবাড়িয়া থেকে একদম সাভার নবীনগর হইতে, ওই নবীনগর থেকে আমরা টিকিট কাটি, রাজশাহী টিকিট দুজনে। তো সেখানে যাওয়ার পর মেয়ের আব্বু সেখানে আমাদের সকাল 6টা কি 5টা হবে, তখন আমাদের ড্রপ করে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে আসার পর আমাদের তো সেখানে সবকিছুই ঠিকঠাক ছিল। তো দুপাশে দেখলাম অনেক কিছুই উপভোগ করলাম। দেখি দুপাশে হচ্ছে ভাই আপনার অনেক গাছ, তারপর দুপাশে অনেক ক্ষেত, তারপর মধ্যে এখান দিয়ে রাস্তা ছিল। তো রাস্তার ওখান দিয়ে যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ ভালোই, খারাপ না সবকিছুই। তো পরের দিন আমরা সেখানে খাওয়া দাওয়া করে, মেয়ের দাদি ছিল, দাদি ফুপু এগুলো ছিল। এগুলো থাকার পর ভাই দেখলাম যে আমি আমার ভাই 10টা-11টার দিক দিয়ে আপনারা উঠলাম। বাসা থেকে অনেক ফোন দিয়েছিল, ফোনটা রিসিভ করি নাই, বলছিল যে মানে অনেক খোঁজ খবর আমরা জানাইনি, যে আমরা যে রাজশাহী এসেছি আমরা কিছুই জানাইনি এখন পর্যন্ত। মানে ওই সময় আমার অনেক ফোন দিছে, আমার আব্বা আম্মু অনেক ফোন দিছে। এরপরে আমার আব্বা আম্মাকে বললাম, মানে ফোন দিয়ে রিসিভ করলাম না আর কি। তারপরে আমাদের মানে আমরা দেখলাম সবকিছুই রেজিস্ট্রি কাজটা সেরে তারপরে আমরা চলে আসলাম। পরে আমরা কি করলাম, আমি আমার চাচাতো ভাইকে নিয়ে আবার বললাম যে যে কালামাটা পরে আবার নিয়ে আসবো। তো আবার গেলাম, আবার যাওয়ার পরে 2-1 দিন থাকলাম। থাকার পরে 3 দিনের মাথায় আমরা মানে 2 প্রথম রাতে ভাই যে ঘটনাটি ঘটে সেটি আমি এখন বলবো। যে একতলা মানে বাড়ি, উপরে একটা মানে উপরে কেউ থাকে, উপরে তো আপনার ভাই ছাদের ওখানে ভাই ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। সেখান থেকে ওটা সিঁড়ির সামনে একটা রেলিং এর মতো, ওখানে আপনার স্টিলের যে লোহার যে রেলিং থাকে ওইটা থাকে। তো ওইটা মানে এটা বললাম, এটাই নিয়ে কাহিনী আর কি মূল। আমি আমার ভাই যখন মোবাইল চালানোর পরে আমরা মানে কেবলই ঘুমাবো, 12টা কি 1টা বাজে এরকম, 12টা 12:30 1টাই বাজে, একদম মনে আছে আমার 1টাই। তো সেখানে দেখলাম যে রেলিং এর যে আমরা ছাদে ওঠার সময় যে একটা গেট ব্যবহার করে থাকি, সেই গেটের যে ছিটকানি দিয়ে কেউ টুং টাং করে শব্দ করছে। শব্দটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। তো আমি একটু ভয় পাই। আমার চাচাতো ভাই বলল যে না কোনো ভয় নেই, তুই মানে এমনি হয়তো বা। তারপর আমার ভাই বলেছে চল দুজনে যে গিয়ে দেখি কি মানে ওখানে
তো আমি আবার ভাবলাম যে এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, ওখানে কেউ তো নাই, ঘুমিয়ে পড়েছে। আমি আমার ভাই তখন যাই, যাওয়ার পরে দেখি যে কোনো কিছু না, ফ্ল্যাশ ধরি ভাই, সামনে যে মানে পিছনের দিকে যে ফ্ল্যাশ ছিল ওটা ধরে দেখি কিছুই নাই, তখন একদম বন্ধ। যখন আবার আমরা যখন খাটে আবার শুতে যাই, আমি আমার ভাই দুজনে মিলে শুতে যাই, তখন শুনতে পাই আবার সে একই শব্দ, টুং টাং করে শব্দ হচ্ছে। এবার আমি একটু ভয় পেয়ে যাই। তো আমার ভাই যখন আবার যায়, তো যাওয়ার পর ভাই সেখানে দেখতে পাই কোনো কিছুই দেখতে পাই না, যে সেখানে খালি দেখি একদম নিস্তব্ধতা, কোনো কিছুই নেই। এরপর আবার যখন এই রুমের দিকে ব্যাক করবো, তখন মনে হচ্ছে পিছনের দিকে কেউ আছে, মানে হাঁটতেছে এরকম একটু। পিছনের দিকে আর তাকানোর সাহস করলাম না। আমার ভাই মানে কিছুই বললো না। আমার ভাই আর আমি একসাথে শুয়ে পড়লাম। পরের দিন আমি আমার মানে ইয়েকে বলি যে আমার যার সাথে আমার রেজিস্ট্রি হয়েছে, আমার মানে বউ আর কি, তাকে বলি, সে বললো যে ওখানে নাকি অনেক ঘটনাই ঘটে যায়, সেখানে নতুন কিছু না, এখানে অনেক ঘটনা ঘটে যায়। এর আগেও নাকি আমার এক মানে সম্বন্ধী, সেও নাকি ওখানে ভয় পেয়েছে। দেখতে পাচ্ছে আমার মানে সম্বন্ধে দেখতে পেয়েছিল একটি কালো অবয়ব, তার চোখের সামনে দিয়ে এক নিমেষেই চলে গেল, পাশ দিয়ে কালো ছায়া একদম চোখের সামনে এক নিমেষে চলে গেল। এই দেখে আমার সম্বন্ধী অনেক মানে ভয় পেয়ে যায়। তারপরে এভাবে বললো ওই বাসায় নাকি অনেক কিছু ঘটে। তো সেখানে আমি থাকতে গেলেও অনেক ভয়ে থাকি। এখন বর্তমানে সেখানে থাকলেও আমি ভয়ে থাকি, কিন্তু এখনো আমার যাওয়ার সময় আমার ভাই থাকে আমার সাথে। তো সেও যখন যায় আমিও যাই তখন। তো আমার ভাই যখন এই ছিল ঘটনা ভাই, তো সেখানে নাকি ভাই খারাপ কিছু জিন মানে আছে, আমাকে বললো। আমার দাদি নাকি সেখানে মানে দাদি শ্বশুরে নাকি একটা হুজুরের কাছে গেছিলেন, তো সেখানে একটা রিচুয়াল করলেন। তিনি বললেন যে এখানে খারাপ জিন আছে, তো খুব সাবধানে থেকো। তো ক্ষতি করে না, যে এমনি কোনো ক্ষতি করে নাই, শুধু একটু ভয় দেখায়, এমনি কোনো কারো ক্ষতি করে নাই। কিন্তু এটাই ছিল ভাই একটা কাহিনী আমার, মানে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে ভাই শেয়ার করবেন। আর ভাই একটি কথাই বলবো, সেটি হচ্ছে ভাই আফনান ভাই যখন সেই 2011 ভূত এফএম থাকা অবস্থায় আফনান ভাই ছিলেন, আফনান ভাইকে বাবু ভাই, এখন আফনান ভাই মানে এখন বর্তমানে আফনান ভাই আছে, আর ডক্টর আলিফ এবং বাবু ভাই তারা সেই ভাইরা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ততায় অন্য কোনো একটা স্টুডিওতে চালাচ্ছে বা কোনো একটি প্রোগ্রাম চালাচ্ছে। তো ভাই এই ছিল ভাই ঘটনা, তাদের ঘটনা অনেক ভালো লাগে। ডক্টর আহমেদ বাবু ভাই, তার ঘটনা ভালো লাগতো, এখন সে বর্তমানে অন্য কোনো চালায়। আর আফনান ভাই এখন বর্তমানে আছে। আফনান ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। আর ভাই রাসেল ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাই আগেরটাই ভালো ছিল। তো যদি নিউটাও চালান অন্যটাও চালান তাহলে দেখবেন, কিন্তু বর্তমানে যেটা আছে এটা আমার ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে কিনা জানি না, কিন্তু এই ছিল ভাই ভালো লাগা বা ভালো। তো ঘটনাটা এটাই ছিল। তো ভালো থাকবেন, ঘটনা আরো আছে ভাই, সময় পেলে পাঠিয়ে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভূত.com দীর্ঘজীবী হোক। ওয়েলকাম ব্যাক 224তম এপিসোডে আমি রাসেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনেক রাত এবং বেশ কিছু ঘটনা আমরা শুনলাম, এখন ঘুমানোর পালা। আপনারা ঘুমিয়ে পড়ুন, আশা করছি এভাবেই আমাদের সাথে থাকবেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.booth.com@gmail.com, সেখানে ঘটনা পাঠিয়ে দেবেন। সামনে কোরবানির ঈদ রয়েছে, সেটার জন্য আমাদের প্রচুর ঘটনা দরকার, এবং ঠিক এইভাবেই আমাদেরকে সবসময় সহযোগিতা করে যাবেন, আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন ভালোবাসার। আমরা চলে যাব, আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও একটি সপ্তাহ পরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি রাসেল। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমাকে এখানে আপনারা পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbooth.com। আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমি এখন নেক্সট ঘটনায় যাব এবং এটি একটি অডিও ক্লিপ। চলুন কথা না বাড়িয়ে আমরা অডিও ক্লিপটি শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আপনার টিমের প্রত্যেকটা মেম্বার ভালো আছে। আপনাকে এবং আপনার সকল লিসেনার্সকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার ঘটনাগুলো আসলে নির্দিষ্ট কোনো একটা ঘটনা নিয়ে না, আমি কিছু জিনিস অনুভব করেছি, কিছু জিনিস চোখে দেখেছি, এমন জিনিসগুলো নিয়ে আমার ঘটনাগুলো ঘটেছে। তো আমার ঘটনাগুলো শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমি ক্লাস 2 থেকেই ভূত এফএম শুনি। আসলে আমার ভাইয়া এবং আমি শুনতাম। আর আমি এইচএসসি দিয়েছি 2022 সালে, অর্থাৎ আমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। এই এতগুলো বছর ধরে আমি ভূত এফএম, Bhoot.com এগুলো শুনে আসছি এবং এখনও শুনছি। আর আমার আসলে ভূত এফএম শোনার পর থেকে প্যারানর্মাল জিনিসের প্রতি খুব বেশি আমি আকৃষ্ট হয়ে গেছি, যে এগুলোর প্রতি আমি খুব বেশি অ্যাডিক্টেড। তো এটাই ছিল। ইনশাল্লাহ আমি এটাই চাই যে Bhoot.com যেন আরো অনেকগুলো বছরে পদার্পণ করতে পারে এবং আমি যেন আপনাদের সাথে থাকতেই পারি। তো আমার প্রথম ঘটনাটা আমি শুরু করছি। আমি জানি না আমি কতটা কথা গুছিয়ে বলতে পারি, তবে চেষ্টা করব ঘটনাগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আমার প্রথম ঘটনা শুরু এরকম যে আমি তখন মাত্র স্কুলে ভর্তি হয়েছি। আমাদের বাসাটা ছিল একতলা, মানে একটা ফ্লোরে ছিল। তো খুব বেশি লোডশেডিং হতো তখন। আম্মু লোডশেডিং হলে আমি আর আম্মু বারান্দায় গিয়ে গাড়ি গুনতাম। এক পাশ থেকে আম্মু গুনতো, আরেক পাশ থেকে আমি গুনতাম। তো ওই দিনও আমরা দুজন গাড়ি গুনছিলাম। আমি ডান পাশ থেকে গাড়ি গুনছিলাম, বাম পাশ থেকে আম্মু গুনছিল। তো আমার হাতের ডান পাশে ছিল আমাদের বারান্দার মধ্যে একটা মিটশেফ ছিল, সেটা আমার হাতের ডান পাশে। তো হঠাৎ করে আমি ডান দিক থেকে গাড়ি গুনতে গুনতে মিটশেফের দিকে যখন আমার চোখ যায়, তো যেটা দেখি যে কোনো একটা মেয়ের অবয়ব সে আমার দিকে উকি মেরে তাকিয়ে আছে। তো জিনিসটা ঠিক এরকম যে কেউ যদি দরজার আড়াল থেকে এভাবে যদি মাথা বের করে উকি মারে যেমন লাগে ঠিক সেরকম, এবং তার চুলগুলো ফ্লোরের মধ্যে ছড়িয়ে আছে। তো পুরো জিনিসটা হচ্ছে একটা ছায়ার মতো। আমি ছায়াটা দেখে বুঝতে পারছি যে এটা একটা মেয়ে। পুরো ব্যাপারটা এরকম। আর ওটার আর কোনো কিছু বোঝা যাচ্ছিল না। তো আমি প্রায় 30-40 সেকেন্ড ওটার দিকে তাকিয়েছিলাম, এই ভেবে যে এটা আসলে কি জিনিস। এটা আমি কিউরিওসিটি থেকে তাকিয়েছিলাম। আমার তখন ওই মুহূর্তে ভয় জিনিসটা কি তখনও ঢুকে নাই। তো আমি যখন অনেকক্ষণ তাকানোর পরে আমি হঠাৎ করে ভালোভাবে খেয়াল করি যে ওটার ফেসের মধ্যে দুটো লাল লাল জল করছে বলবো না, বাট লাল লাল উজ্জ্বল রঙের দুটো বলের মতো, যেটাকে চোখ বলতে পারি, বাট ওটার মধ্যে চোখে কোনো মনি ছিল না। এরকম ফেসের মধ্যে এরকম দুটো বল। আমি ওটা দেখার পর প্রায় 40-50 সেকেন্ড আমি ওটার দিকে তাকিয়েছিলাম শুরু থেকেই। তারপর আমার মাথায় আসে যে না, এই জিনিসটা দেখতে বিচ্ছিরি, আমার চোখ সহ্য করতে পারছে না, এই জিনিসটা আমার বাসায় থাকার কথা না। তো তখন গিয়ে আমার ভিতরে ভয়টা ঢুকে এবং আমি চিৎকার দেই। তো আম্মুকে বলি যে আম্মু এরকম একটা জিনিস দেখেছি। তো আম্মু বলে যে না, এরকম কিছুই না, তোমার চোখের ভুল। স্বাভাবিকভাবেই আমাকে সান্ত্বনা দিবেই। তবে আম্মু ভিতর ভয় পেত, বাট আমার ভয় কাটানোর জন্য সেটা বোঝাতো না। তো এই হলো প্রথম ঘটনা। আসলে এটা অনেকে বলতে পারেন যে এত ছোটকালের জিনিস আপনার মনে আছে কিভাবে। আসলে কিছু জিনিস হচ্ছে কি এত বেশি মস্তিষ্কে গেঁথে যায় যে
এটা আসলে বলা যায় না। আমি এখনো এই যে আমি এখন বলছি ঘটনাটা, আমার এখনো চোখের সামনে ভাসছে ওই ফেসটা, ওই সিচুয়েশনটা। তো এটা গেল আমার প্রথম ঘটনাটা। এরপরে আমি যখন ক্লাস 9-এ উঠি আমাকে আলাদা রুম দেওয়া হয়। আর বাসায় কেউ ছিল না, বাসায় ছিল বলতে গেলে আমার ভাইয়া ছিল, আমার আম্মু তখন আমেরিকাতে আমার বড় বোনের কাছে ছিল। তো আমি রাত্রে ঘুমাচ্ছি বলতে মোবাইল টিপছিলাম, অলমোস্ট রাত 2টা। তো আমি পুরো রুমটাই অন্ধকার, যেহেতু তখন আমার এত ভয় লাগতো না। তো হঠাৎ আমার রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে। তো আমি বাথরুমের দরজার মধ্যে আমার চোখ যায়, দেখি আমি যে অনেকগুলো লাইটের মতো, লাইট বলের মতো এরকম মানে পুরা দেয়ালের মধ্যে মানে ছোটাছুটি করছে, অনেকগুলো বল, অলমোস্ট 10-12টা বল জোড়ায় জোড়ায়। আবার তো আমি প্রথমে ভাবলাম যে এরকম হয়তো বাইরে থেকে লাইট পড়েছে এটার কারণে। তো আমি যখন ভালো করে দেখি, আমিও এটা প্রায় 30-40 সেকেন্ডের মতো দেখি। তো আমি যখন ভালো করে দেখি তখন দেখি যে না, এগুলো এক একটা চোখ, এবং চোখের মধ্যে মনিও আছে। আমি জাস্ট ওই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। আমি জাস্ট কোনোভাবে মশারিটা এক হাত দিয়ে উঠিয়ে আমি দৌড় মারলাম আমার ভাইয়ের কাছে। আমার ভাই এমনি রাত্রেবেলা সারা রাত ধরে ফ্রিল্যান্সিং করে, তো ভাইয়ের রুমেও লাইট জ্বালানো ছিল, এবং আমি দৌড় মেরে ভাইয়ের কাছে চলে যাই। এবং আমি এটাও বলে রাখি যে আমি কিন্তু দৌড়াই যখন ভাইয়ের কাছে যাই তখন কিন্তু আমি রুমের লাইটটা জ্বালাই তারপরে যাই না, কারণ ওই রকম সিচুয়েশনে আমার ছিল না যে আমার রুমের লাইটটা জ্বালিয়ে আমি দৌড় দিব। আমি জাস্ট কোনোভাবে দৌড়ালাম। তারপর ভাইয়ার কাছে যাওয়ার পরে সবকিছু বলি, এবং ভাইয়া আর আমি আমার রুমে আসি। মানে ভাইয়া বলে যে কি সমস্যা আমি দেখি। তো কোনো কিছুই আর পাওয়া যায় নাই, কিন্তু রুমের লাইটটা জ্বালানো ছিল। এসে দেখি যে রুমের লাইটটা জ্বালানো, বাট আমার এখনো ক্লিয়ারলি মনে আছে যে আমি লাইট জ্বালাই ভাইয়ের কাছে যাইনি। তো এটা গেল সেকেন্ড ব্যাপার। এরপরে হচ্ছে ঠিক একই রুমে মোবাইল চালাচ্ছিলাম, সোজা হয়ে শুয়ে মোবাইলটা চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার সারা শরীর অসাড় হতে শুরু করে, মানে আমি নড়াচড়া করতে পারছিলাম না, হাত থেকে মোবাইলটা পড়ে যায়, আমার হাত আঙুলগুলো কাঁপছিল আস্তে আস্তে। আমি মানে সারা শরীরে আমার কোনো যেটাকে বলে না স্লিপিং প্যারালাইসিস, সায়েন্টিফিক্যালি যেটা বলা হয় ওইটাই আমার হয়েছিল। বাট আমি এখনো জানি না এটা কেন হয়। আমার কাছে মনে হয় যে আসলে কোনো কিছুর আছে যার কারণে এই জিনিসটা মানুষের হয়। তো ওই মুহূর্তে আমার ওই সমস্যাটা হয়েছিল। আর আমি দোয়া যখন মুখ দিয়ে যখন আল্লাহ আল্লাহ করছিলাম তখন আস্তে আস্তে আমার শরীরটা এভাবে ছেড়ে দেয়। তো এটা গেল আরেকটা ব্যাপার। এরপর হচ্ছে যে রিসেন্ট কয়েক মাসের মধ্যে হয়েছে যে আমার রুমে এটা হচ্ছে আরেকটা রুম, এখানেও অ্যাটাচ বাথরুম আছে। তো আমি মানে কেন জানি খুব ভয় লাগে, মনে হয় যে রুমের মধ্যে আমি ছাড়া অন্য কেউ আছে। তো আমি এই জন্য রাত্রে ঘুমানোর সময় আমি ড্রিম লাইট দিতে পারি না, কারণ ওগুলোর এতগুলো কালার ভ্যারিয়েশনের কারণে আমার কাছে কালারগুলো মানে লাল নীল এই কালারগুলো আমার কাছে ভয় লাগে। তো আমি বাথরুমের লাইট জ্বালিয়ে বাথরুমের দরজাটা খোলা রেখে ঘুমাই। তো ওই দিনও আমি মোবাইল টিপছিলাম রাত্রেবেলা ঠিক 1-2টার দিকে। আমার এটা বদ অভ্যাস, আমি ঘুমাতে যাই হচ্ছে যে 4টার দিকে এরকম। তো হঠাৎ করে আমার মাথার কাছে আমার জানালা ছিল, তো আমি মোবাইল টিপছি হঠাৎ করে বাম দিকে তাকাই। বাম দিকে দেখি যে কিছু কালো ধোয়ার মতো জমাট বেঁধে আছে, আর সেটা হচ্ছে যে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত এই জমাট ধোয়া হয়ে আছে। তো জিনিসটা হচ্ছে অবয়বের মতো বা এরকম কিছুই না, এটা হচ্ছে যে মানে দানব আকৃতির কিছু একটা, জাস্ট ধোয়ার মতো কালো ধোয়া, একদম গুমোট কালো ধোয়াটা একদম ফ্লোর থেকে সিলিং পর্যন্ত জমাট হয়ে আছে একদম। তো এটাও আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, যেহেতু আমার মানে হঠাৎ এরকম কিছু দেখলে আমার কিউরিসিটিটা হয় যে এটা আসলে কি জিনিস, এই জন্য আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি। জাস্ট আমার মাথায় আসলো যে না, এটা স্বাভাবিক কিছু হবে না, এটা প্যারানর্মাল কিছুর সাথে সাথে আমার মুখ দিয়ে আমার আওয়াজ হচ্ছে না, বাট আমার হাতে যেহেতু মোবাইল ছিল আমি সাথে সাথে আম্মুকে কল করি এই রুম থেকে ওই রুমে। আম্মু আসার পরে হচ্ছে যে মানে আর কোনো কিছুই ছিল না, আমার কোনো আর প্রবলেমও ছিল না। এরপরে আম্মুর সাথে রাত্রেবেলা থাকি। এরপরের দিন সকালবেলা আমি আমার রুমে 2টো পাখি আছে, তো
তো খাঁচার মধ্যে ওদেরকে সবসময় যে পানি দিই, পানির বলটা একটু বড় করে দিই, কারণ ওদের যখন গোসল করতে ইচ্ছা করে তখন ওরা বলটার মধ্যে বসে গোসল করে। দ্যাটস ওয়াই এটার জন্য একটা বড় একটা বোল রাখছি আমি, ওখানে পানি দিয়ে রাখি, এটা পানিও খায় গোসলও করে। তো আমি সকালবেলা উঠে পাখির খাঁচার কাছে গেলাম, গিয়ে দেখি যে পানির বোলের মধ্যে রক্ত জমে আছে। রক্ত মানে এত হিউজ রক্ত বলার বাইরে, যে আমি প্রথমে ভেবেছি যে আমার মাথায় প্রথমে যেটা আসছে যে আমার পাখিরা মারামারি করছে কিনা বা কোনো কারণে পাখি ইনজিওর হয়েছে কিনা। তো আমি ওদেরকে ভালোভাবে চেক করি যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, ওরা আলহামদুলিল্লাহ সব সুস্থ ছিল, কোনো সমস্যা হয় নাই। আর রক্তটা এত বেশি ছিল যে একটা পাখিকে যদি আপনি জবাইও করেন তাহলে এতগুলো রক্ত বের হবে না, মানে এত বেশি রক্ত ছিল। এবং রক্তগুলো অনেকক্ষণ ধরে ছিল, আর রক্তগুলো পানির নিচে থিতিয়ে গেছিল, মানে একটু পিণ্ড হয়েছিল আর কি, রক্তপিণ্ড। তো এই অবস্থা। এরপরে হচ্ছে যে মানে আমি অনেক চিন্তা করলাম যে আসলে রক্তগুলো কি কোনোভাবে আসার চান্স আছে। আমার রুমের জানলাটাও বন্ধ ছিল, যে বাড়ি থেকে কোনো কিছু এসে কোনো সমস্যা হবে না। তারপর ইঁদুর বা খাঁচার মধ্যে ঢোকার কোনো চান্স নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খাঁচাটা আমি রাত্রে ঘুমানোর সময় সবসময় ঢেকে দিই, কাপড় দিয়ে ঢেকে দিই, যার কারণে কোনোভাবেই হচ্ছে যে কোনো বাইরের কোনো প্রাণী ঢোকার কোনো সম্ভাবনা নেই। তো এটা আমার আম্মু আব্বুকে দেখাই। তো আসলে আব্বু অনেক স্ট্রং, তারপর আব্বু এই রক্তগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। সত্যি বলতে অনেক বেশি রক্ত, এই জন্যই। তো এরপরে আর কোনো এটা ঘটেছে হচ্ছে যে 3-4 মাস হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে ভূতে ভেমে তো সবাই সবার ঘটনা শেয়ার করে, বাট আমার সাথে আসলে টুকটাক এই অনেকগুলো ঘটনা ঘটেছে, আমি কেন শেয়ার করব না, করতেই পারি। তো সত্যি কথা বলতে এগুলো বাস্তব ঘটনা, এগুলো যারা আসলে ফেস করে তারাই বুঝে ওই সিচুয়েশনটা তাদের মধ্যে কেমন থাকে বা কি অবস্থা তারা যায়। আমি এখনো আমার প্রত্যেকটা ঘটনার সিচুয়েশন, ইভেন যে জিনিসগুলো আমি চোখে দেখেছি এগুলো এখন আমার চোখের মধ্যে ভাসে। তো এই হচ্ছে আমার ঘটনাগুলো। যদি ভালো লাগে অডিয়েন্সকে, লিসনার্সদেরকে শোনাবেন। আর আমি জানি না আমি কথা গুছিয়ে বলতে পারি কিনা, তবে চেষ্টা করেছি গুছিয়ে বলার। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং আরেকটা কথা বলি, আমার নানা এবং আমার আব্বুর সাথেও ছোটবেলায় অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি জানি। যদি আমার ঘটনাটা সিলেক্ট হয়, আপনাদের ভালো লাগে, আপনারা শোনাবেন। তারপর হচ্ছে যে আমি ইনশাল্লাহ তাদের ঘটনাগুলো আপনাদেরকে পাঠাবো। ততদিন পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমাদের 224তম এপিসোড শুনছেন আপনারা। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রথম ঘটনাটি সুকান্ত মাইতি ছিল। আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। অবশ্যই ভালো আছেন বলেই আমরা এত সুন্দর একটি রাত্রি উপভোগ করতে যাচ্ছি। আমি অনেক আগে থেকে নিয়মিত শুনতে না পারলেও ডাউনলোড করে শুনি। এর আগে অনেকবার ভেবেছি নিজের সাথে ঘটে যাওয়া এবং এলাকার ঘটনাগুলো শেয়ার করব, কিন্তু এত বড় ঘটনা কোথায় লিখব বুঝে উঠতে পারিনি। তাই লিখব করেও লেখা হয়নি। ইউটিউব দেখে নোটপ্যাডে লিখলাম দীর্ঘ প্রায় 24 দিনে। কাজের ব্যস্ততায় আসা সম্ভব না। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা শুরুর আগে পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নামটা গোপন রাখতে হবে, কারণ মেইলি কিছু বিষয় আছে যা আমার এলাকায় বা তার স্বামী জানলে সমস্যা হতে পারে। গুছিয়ে না বলতে পারা অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
এবং তারপরে তিনি তার নাম লিখেছেন, ব্র্যাকেটে যেহেতু দিয়েছেন নামটি বলছি না, এবং তিনি দেশের বাড়ির ঠিকানা দিয়েছেন সেগুলো আমি বলছি না। কথা না পারিয়ে ঘটনা শুরু করা যাক। তার আগে কিছু বর্ণনা দিয়ে রাখি। আমাদের বাজার থেকে 4টি রাস্তা চারদিকে গেছে। এর মাঝে একটি রাস্তা বাজার থেকে দক্ষিণ দিকে গেছে। আপনারা জানেন কিশোরগঞ্জ একটি হাওর এলাকা। বাজার থেকে যে রাস্তা দক্ষিণ দিকে গেছে তার দুপাশে অনবরত শুধুই ফসলি জমি। বাজার থেকে মাঠের পুরো রাস্তাটা পার হয়ে লোকালয়ে পৌঁছাতে প্রায় 10 মিনিট লাগে। তার প্রায় শেষ প্রান্তে একটি ছোট ব্রিজ বা পুল আছে। ঘটনাটা সেটাকেই কেন্দ্র করে। লোকমুখে প্রচলিত আছে যে ওই ব্রিজের ওপর মাঝে মাঝে মাথাবিহীন মানুষের ছায়া দেখা যায়। মাঝে মধ্যে পুল বা ব্রিজের 20 গজ সামনে গিয়ে ডান দিকের জমির মধ্যে 3টি তাল গাছ আছে, ওইখানে আগুনের বল নিয়ে খেলতে দেখা যেত অনেককে অনেক সময়। হঠাৎ করে আগুনের বল অনেক উপরে উঠতো আবার নামতো। আমি নিজেও একদিন দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছি। একদিন আমাদের বাজার থেকে চায়ের দোকান বন্ধ করতে প্রায় 1টা বেজে যায়। লোকটার নাম সিদ্দিক, দেখতে মোটাসোটা, 80-র ওপর ওজন। আমরা সিদ্ধু ভাই বলে ডাকি। সেদিন ছিল পূর্ণিমা। রাস্তার একটা বালুকণাও দেখা যাচ্ছিল। বয়সটা তেমন বেশি না, 40+। সাইকেল চালিয়ে রওনা দিল। সাইকেলটা পুরনো, তাই ব্রেক নাই বললেই চলে। তিনি যখন সেই ব্রিজের ওপরে আসলেন তখনই ওই ছায়ামূর্তিটি দেখতে পেলেন, কিন্তু ব্রেক না থাকায় ছায়াটির ওপর দিয়ে চাকা উঠে যায়। মুহূর্তেই সাইকেল সহ 80 কেজির মানুষটাকে ঢিল মেরে পানিতে ফেলে দেওয়া হয়। কোনো রকমে প্রাণ নিয়ে চিৎকার করতে করতে তিনি দৌড়াতে থাকেন এবং দূরের বাড়ি থেকে তার চিৎকার শুনে সবাই ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। ভাগ্যের কারণে সেদিন সিদ্দিক চাচা বেঁচে ফিরেছিলেন। শোনা যায় দীর্ঘ 40 থেকে 45 বছর আগে 2-3 মাস পর পর একজন মানুষকে উল্টো করে অর্ধেক গেড়ে দিত তালগাছের জমির কাদার ভেতরে। এভাবে চলার পর এলাকার শাহী মসজিদের বড় ইমামকে নিয়ে এসে সিন্নি বিতরণ করা হয়, দোয়ার আয়োজন করা হয়। এরপর আর মানুষটার সাথে এরকম ঘটনা ঘটেনি। ভয় দেখাতো মানুষকে এরকম বহু ঘটনা লোকমুখে প্রচলিত আছে। যাই হোক, সময়টা 2019 নভেম্বর মাসের দিকে। আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই, নামটা বললাম না, তার ডাক নামটাই বলি, রানী। তার বাড়ি ছিল পাকুন্দিয়া। তার নানু বাড়িতে থেকে সে পড়াশোনা করে, মানে ওই ব্রিজের শেষ প্রান্তের গ্রামে। আমি তখন কলেজে পড়তাম এবং সে তখন 10ম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের যেদিন দেখা হতো না রাস্তায়, সেদিন চুপি চুপি রাতে গিয়ে দেখা করতাম। মূলত তাকে একদিন না দেখে আমি থাকতে পারতাম না। বলে রাখা ভালো, বাড়িতে কোনো পুরুষ ছিল না, সবাই বিদেশ। শুধু বৃদ্ধ নানা নানু আর মামনি থাকতো বাড়িতে। তার সাথে যেদিন প্রথম দেখা করতে যাই সেদিনই আমার জীবনের প্রথম ওই ব্রিজের দিকে এত রাতে গেছি। রাত আনুমানিক 11টা। আপনারা জানেন যে গ্রামের মানুষ মোটামুটি ঘুমিয়ে পড়ে তখন, এটা তাদের জন্য গভীর রাত। তারপরে আবার শীতকাল। নিজের হাত ঠিকঠাক দেখা যাচ্ছে না, কুয়াশার অন্ধকার ভেদ করে রওনা দিলাম সেই অভিশপ্ত ব্রিজের দিকে। আমি দেখা করব, তবে সামনে দিয়ে গেলে হয়তো মানুষ দেখে ফেলবে, তাই বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছি। ব্রিজ থেকে 1 মিনিট এগোতেই গ্রাম শুরু। আমি ভুলক্রমে ব্রিজ থেকে 10-20 কদম এগিয়ে জমিতে নেমে যাই। ওই এলাকায় গেছি কিন্তু বাড়ির পিছনে যাইনি কখনো। মানুষ হয়তো হাসাহাসি করবে যে গ্রামের ছেলে কিন্তু পাশের এলাকা চিনে না ভালো করে এই বয়সে। এটা একেবারেই সত্যি। যাই হোক, তখন আমার একটু ভয়ই লাগছিল। আমি জমিতে নেমে হাঁটছি। 20 থেকে 30 কদম হাঁটার পর অভিশপ্ত 3টি তাল গাছের নিচে চলে আসি, যেখানে মানুষের মৃতদেহ উল্টো করে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যেত। এ কথা আমার মাথায় ছিল না, ভয় ছিল না। হঠাৎ করে আমাকে কল করে রানী। তখন জিজ্ঞেস করে, কই তুমি? আমি কিছুটা হাস্যকণ্ঠে বললাম, এই তো আমি তাল গাছের নিচে। এই কথা বলার পর সে আমাকে বকাঝকা করতে শুরু করে। বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে তুমি তাড়াতাড়ি বাসায় যাও, আমার কসম তুমি তাড়াতাড়ি বাসায় যাও বলে কাঁদতে লাগলো। আসলে ভয়টা তখন লাগা আরম্ভ হলো। বিশ্বাস করেন রাসেল ভাই, ঠিক তখনই এত অন্ধকার দিনের মতো হয়ে গেল শুধুমাত্র আমার আশেপাশে 20 থেকে 30 কদম পর্যন্ত। আমার ভয়ে তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, গলা শুকিয়ে গেছে, আমার সারা শরীর অবশ হয়ে গেছে। হঠাৎ 3টি তাল গাছ থেকে অঝরে তাল পড়া শুরু হলো। সাথে সাথে কালো কুঁচকুঁচে অবয়বগুলো নেমে আসতে থাকলো। এত কুয়াশার মধ্যে সাদা আলো তাদের দেখা যাচ্ছে। 2.5 ফুট উচ্চতার দেহটা, বিভৎস রকম হাসি। এদিকে রানী কাঁদতে থাকে। মামনি এসে তাকে দেখে বকা দেয় যে এত রাতে কার সাথে কথা বলে। সব কথা খুলে বলার পর মামনি বুঝতে পারল। বলে রাখা জরুরি যে জঙ্গলের সাথে বাড়ি থাকায় এসব বিষয়ে
তার ধারণা রয়েছে এবং হালকা পাতলা কিছু তদবিরও তিনি জানেন। এদিকে আমি কথা বলার চেষ্টা করেও পাচ্ছি না, ওদিকে ঘুমানোর আওয়াজ, মোবাইলে কান্নার শব্দ, এরপর বিকট শব্দ শুনি আমরা সবাই দুজনেই। এক পর্যায়ে রানী কান্নাকাটি করে জোরপূর্বক মামনিকে নিয়ে আসতে থাকে। তারাও অভিশপ্ত আলো দেখতে পান। আসার সময় অনেক পাওয়ারফুল একটা লাইট নিয়ে আসতে থাকে তারা। আমাকে তখন কেউ শূন্যে ভাসিয়ে দিল। আমার মাথা নিচের দিকে, পা ওপরের দিকে, হাত থেকে মোবাইল পড়ে গেল। তাদের সাথে থাকা একটা লাইট টিপ দেওয়ার সাথে সাথে আলো চলে যায় এবং দোয়া দুরুদ পড়তে থাকে মামনি। সেই কালো কুচকুচে অবয়বটি দেখে রানী প্রচণ্ড ভয়ে অচেতন হয়ে যায়। এদিকে মামনি দোয়া দুরুদ পড়তে থাকে এবং এক পর্যায়ে 2-3 হাত ওপর থেকে আমাকে ছেড়ে দেয় এবং কাদার মধ্যে আমি গেড়ে যাই। নাক পর্যন্ত আমার কাদার মধ্যে চলে গিয়েছিল, দম প্রায় বেরিয়ে আসার মতো উপক্রম। এদিকে ঘাড়ে প্রচণ্ড ব্যথা পাই, জিভ কেটে যায় দাঁত দিয়ে। অন্যদিকে জমতে থাকা সেচের পানি মুখে ছেটানোর পর রানী সচেতন হয়। কিছুক্ষণ পরেই আমার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। দেখে শয়তান ভেবে ভয় পেয়ে আবার সে জ্ঞান হারায়। তখন প্রায় 15 মিনিট আমরা নিশ্চুপ রইলাম। চারিদিকে শীতল হাওয়া, নিশ্চুপ সারা এলাকা। একটা সময় রানীর জ্ঞান ফিরল। সবাই বাসায় আসলাম। নানু ও তার ছোট মামাতো ভাই সবাই সজাগ হলো। লোকে শুনলে খারাপ ভাববে, এত রাতে একটা ছেলে ইত্যাদি, তাই রাতটা এখানেই থাকতে বলল। সবাই আমাকে চেনে, পাশের এলাকারই তো। তখন 3টা ছুঁই, কিন্তু হঠাৎ মাথায় একটা চিন্তা ঢুকে গেল, এখন বাড়ি না যাই তো আব্বু মেরেই ফেলবে। রাগের মাথায় খুন করতে দ্বিধা করবে না। তার ওপর যদি এসব শোনে তাহলে তো কোনো কথাই নেই। তাই আটকানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে সামনে কে জানি হঠাৎ করে রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড় মারে। এসবে ভয় করেও না করার ভান করে হাঁটতে শুরু করি। এক পর্যায়ে পাশাপাশি বড় একটা কিছু ছায়া দেখি, আমাকে সামনে যেতে দিচ্ছে না। তাই রাগে এমন জোরে একটা ঘুষি মারি, মনে হয় একটা তাল গাছ পড়ার আওয়াজ শুনতে পেলাম। পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। দৌড়ে বাসায় আসলাম। দেখি পুরোই উল্টো। বাবা মা এই শীতের রাতে বাইরে বসে আগুন পোহাচ্ছে, আর আমাকে কলের পর কল দিচ্ছে আর কাঁদছে আমার মা। আমি এক পা উঠোনে দিতেই জ্ঞান হারালাম। আমার মুখে রক্ত জমায়, কাদা দেখে চিৎকার দিয়ে এগিয়ে আসলো। এলাকার সবাই সজাগ হলো, সবাই মিলে ঘরে নিল। সারা রাত পর আমার জ্ঞান ফিরল। সবাই জানতে চাইলে বলি ডাকাতে ধরেছিল। মা বলে, তাহলে মোবাইল নেয়নি কেন? মিথ্যা বলে ধরা খেলাম। সবার চাপে 2 দিন পরে বলতে রাজি হই। এদিকে দিন দিন সুস্থ হতে লাগলাম। রানীর বাড়ি থেকে মামুনি সবাইকে বলে দিয়েছিল, যে কারণে বাবা জানতে পেরে যায়। অনেক বকাবকি করে শেষে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ জিনের মাধ্যমে জানতে পারে যে হাফিজুল্লাহ নামক জিন আমাকে সাহায্য করেছিল এবং সে অনেককেই সাহায্য করে। এবং কবিরাজ বলে আমাকে বিয়ে করতে দেবে না বদ জিনগুলো, কারণ রানীর দিকে একটি বদ জিনের নজর ছিল। ঠিকই রানীর সাথে বিয়ে ঠিক হয়েও শেষ প্রান্তে আর হয়নি। পরে কবিরাজ ধরে বদ জিনদের রাজি করায় একটা ছাগলের বিনিময়ে, কিন্তু তারাও শর্ত দিয়েছিল আমার সাথে বিয়ে না দেওয়ার। ভালো লাগলে পড়ে শোনাবেন, ঘটনাটা সিলেক্টেড হলে কাইন্ডলি জানাবেন প্লিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভূত.com 224তম এপিসোডে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। অনেক লম্বা একটা ঘটনার পরে আরও একটা ইমেল পড়লাম। এখন একটু অডিও ক্লিপের দিকে যাবো এবং কয়েক সপ্তাহ কিন্তু অডিও ক্লিপ ভালো হচ্ছে এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চমৎকার অডিও ক্লিপ পাঠাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমরা গত সপ্তাহেও আপনাদেরকে শুনিয়েছি এবং আপনাদের প্রশংসাই কুড়িয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন অনেক রাত, তারপরেও যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। আমি রাসেল আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও ভয়ের রাজ্যে। একটা অডিও ক্লিপ শোনাবো এখন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি গাজী নাসিফুল হাসান বলছি ঢাকা থেকে। তো রাসেল ভাই, আমি ভূত FM শুনতাম 2012 সাল থেকে বন্ধ হবার আগ পর্যন্ত, আর এখন ভূত.com আমি নিয়মিতই শুনে থাকি।
তো আমার কখনো কোনো স্টোরি পাঠানো হয়নি, তো আমার হাতে বর্তমানে বেশ কিছু স্টোরি রয়েছে। তো ভাবলাম যে কখনো যেহেতু পাঠানো হয়নি, তো এবার পাঠানো যাক তাহলে। তো যার কারণে এবার আমি আমার প্রথম ঘটনা আমি পাঠাতে যাচ্ছি। তো রাসেল ভাই, আমি আসলে আর কোনো কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই। তো ঘটনাটা ঘটেছে মূলত আমার বন্ধু শিথিলের সাথে। তো ঘটনাটা কিন্তু খুবই রিসেন্ট একটা ঘটনা, 2022 সালেরই একটা ঘটনা। আমার বন্ধু ভার্সিটিতে ওর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়েছিল। আপনার জায়গাটা হচ্ছে আপনার চাঁদপুরে। তো ঘুরতে যাওয়ার পর যেটা হয়েছে যে ওরা আপনার বেশ কিছুদিন আর কি ওখানে স্টে করেছে এবং বেশ ভালোভাবেই ওরা বন্ধুরা মিলা এনজয় করেছিল এবং ঘুরেছিল। তো সবই ভালো ছিল, সবই ঠিক ছিল। তো একটু বলে রাখা ভালো যে ওদের যে মানে ওরা একটা ওদেরই একটা বন্ধুর বাসায় উঠেছিল আপনার থাকার জন্য। তো ওর বন্ধু আর কি বলেনি যে সেই জায়গাটা একটু হন্টেড বা সামথিং, কোনো সমস্যা আছে বা থাকতে পারে, এরকম কোনো কিছুই বলেনি আর কি। কেননা আসলে যদি বলে তাহলে ওর বন্ধু বান্ধবরা ভয় পেতে পারে। তো যার কারণে আসলে নর্মালি যেটা হয় আর কি, যে ওরা থাকতে থাকে, মজা করতে থাকে। তো যাই হোক, এইভাবে করেই আর কি ওরা চলছিল, মোটামুটি বেশ ভালো কয়েকদিন এনজয় করেছিল। তো যেদিন আর কি এই লাস্ট দিন, যে আজকে শেষ দিন, পরের দিন আমরা চলে আসবো, এরকম আর কি শেষ দিন। তো শেষ দিন ওরা প্ল্যান করলো যে আজ না হয় আমরা বারবিকিউ করি। তো বারবিকিউ করবে যেহেতু, ঠিক আছে, সবাই বললো ঠিক আছে আমরা সবাই মিলে একটা বারবিকিউ পার্টির আয়োজন করি, যেহেতু আগামীকাল আমরা চলে যাব। তো যেই কথা সেই কাজ, সবাই বন্দোবস্ত করলো। তো বারবিকিউ পার্টিটা তো মূলত তারা রাত্রেই করবে। তো মোটামুটি রাত্রে বারবিকিউ পার্টি আরও যা যা মানে আয়োজন করার সবাই মিলেমিশে করলো, আড্ডা, তারপরে এই আর কি মানে একটু এনজয় করতে করতে প্রায় রাত 2টোর মতো বেজে গিয়েছিল আর কি। তো রাত 2টোর মতো বেজে যাওয়ার কারণে এখন সবাই বললো যেহেতু রাত 2টো বেজে গিয়েছে তাহলে আমরা এখন ঘুমাতে চলে যাই, কারণ আগামীকাল তো আবার সকাল সকাল উঠতে হবে, কারণ আমাদের তো বেশ মানে বড় একটা রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে ঢাকাতে। তো আমরা এখন ঘুমিয়ে পড়ি। ঠিক আছে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে আমরা মানে যারা আর কি এইসব আর কি মানে গ্রিল মানে পার্টি টার্টি করে, বারবিকিউ পার্টি করার পর কিন্তু যে আমরা যে খাবার পর অবশিষ্ট যে অংশ থাকে মানে আমাদের হাড্ডি বা আরও যেগুলো, সেইগুলো কিন্তু আসলে জিনের খাবার হয়। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আমাদেরকে ফেলে দিতে হয় নির্দিষ্ট স্থানে। তো ওরা যেটা করেছিল যে অ্যাজ ইউজুয়াল যেটা করা উচিত, মানে ওরা আসলে বিষয়টাকে মানে খুব একটা মামলে নেয়নি। তো যেটা করেছিল ওদের মধ্যে এক বন্ধু এটাকে নিয়ে জাস্ট ওদের পাকঘরে এটা রেখে দিয়ে আসে, মানে একটা জায়গায় ফেলে দিয়ে আসে। তো আর খুব কিছু একটা আর কি খুব একটা মানে এটাকে আমলে নেয়নি। তো সবাই এখন যে যার মতো ঘুমাতে চলে যায়। তো একটু বলে রাখা ভালো, সবাই যে গিয়েছে সেটা হচ্ছে যে টোটাল তারা 7 জন ছিল। তো 4 জন এক রুমে, বাকি 3 জন আরেক রুমে। তো যেহেতু 4 জন এক রুমে, তো আর আমার ফ্রেন্ড যার কাছে যে আমাকে স্টোরিটা বলেছে, ও এবং আরও 2 জন তারা ছিল আরেক রুমে। তো আমার ফ্রেন্ড বলল যে 2টো বাজলেও ওরা আরও কিছুক্ষণ সময় একটু আড্ডা দিচ্ছিল, যে মানে কি বলে যে যেহেতু আমরা লাস্ট দিন, আর ওরা আসলে ভার্সিটির শেষ পর্যায়ে চলে আসার কারণে যেহেতু একটা মানে রিফ্রেশিং ট্যুর যেটাকে বলে, তো ওরা সেই রিফ্রেশিং ট্যুরটাই আর কি দিচ্ছিল। তো ওরা একটু ভাবলো একটু গল্প টল্প করি এই সেই। তো করতে ওদের মধ্যে একজন ঘুমিয়ে গেল। তো যাই হোক, সবাই তো টায়ার্ড হয়ে যাচ্ছে, আস্তে ঘুমাবে, এটাই স্বাভাবিক। তো আরও 2 জন মানে আমার ফ্রেন্ড এবং আরও একজন গল্প করছিল। তো হঠাৎ করে দেখলো যে ওর সাথে যার একজন ফ্রেন্ড যে কার সাথে গল্প করছে, ও মানে লিটারেলি কিছু বলছে না আর কি,
বলছে না বলতে যে মানে থাকে না যে একবারে চুপ করে বসে রয়েছে, যে মানে কোনো কথা বলছে না, মানে জাস্ট একটু বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। তো আমার ফ্রেন্ড মানে এটা দেখে আর কি মানে ওর মাথায় আসলে আসেনি যে হন্টেড ব্যাপারটা পারে, এরকম মাথায় কিছুই আসেনি। তো মানে ও জাস্ট লিটারেলি চুপচাপ, মানে ও বলছে কি রে কিছু বলিস না কেন, ও কোনো কথা বলে না। ও ভাবছে যে আসলে মনে হয় যে মানে খুব টায়ার্ড, মনে হয় ঘুমিয়ে পড়বে, যাই হোক আমি ডিস্টার্ব না করি। তো ওর কাছেও আসলে বিষয়টা একটু অস্বাভাবিক লেগেছে বটে, কেননা আসলে একজন মানুষ হঠাৎ করে কথা বন্ধ করে দিয়েছে, যে নিশ্চয়ই এখানে কিছু রয়েছে। তবে ও আসলে এটাকে খুব একটা ঘাটাঘাটি করেনি। তো ও ভাবছে আমি এখন শুয়ে পড়বো। তো রাসেল ভাই একটু বলে রাখা ভালো, আমার ফ্রেন্ড যেখানে আর কি মানে মানে ওর যে রুম মানে খাটটা রয়েছে, সেই খাটের সাথে একটা জানালা রয়েছে, জানালাটা মানে বন্ধই ছিল। তো আমার ফ্রেন্ড হঠাৎ করে আমাকে বললো যে আমি না হঠাৎ করে অনুভব করছি যে জানালার ওই পাশ থেকে মানে অনেক মানুষ, প্রায় মানে শখানেক মানুষ যখন একসাথে হেঁটে যাবে যেরকম একটা শব্দ হবে, ঠিক সেম একটা আমি ফিল পাচ্ছি, হচ্ছে আমার কাছে যে এরকম অনেক মানুষ এখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি বুঝলাম না এরকম কেন হচ্ছে। আমি মানে এত রাত্রে তো এখান দিয়ে যাওয়ার কথা না। একটু বলে রাখা ভালো যে ওর যে পাশে যে জানালাটা ছিল সেটা কিন্তু ওদের বাড়ির পেছন দিকে, মানে হচ্ছে বাড়ির যেদিক দিয়ে মানে ওদের জানালাটা হোক না কেন সেটা বাড়ির মানে কি বলে মূল রাস্তার সাথে কিন্তু কোনো জানালা নেই। তাহলে যেটা হচ্ছে যে এত মানুষ একসাথে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যেই কথা সেই কাজ, মানে ও একটু মানে চিন্তায় পড়ে যায়। তো ও মানে যেহেতু ওদের এক ফ্রেন্ড জাগনা ছিল, তো ওই লাইটটা জানানো ছিল, তো ও বলছে যে তুই লাইটটা একটু অফ করে দে। তো মানে ওই দিক থেকে কোনো সারা শব্দ আসছে না দেখে ও আবার একটু মানে কি করলো, সে মাথাটা উঠিয়ে দেখার চেষ্টা করলো কি ব্যাপার, ও কি করছে। তখন ও যেটা লক্ষ্য করলো যে ওর ওই ফ্রেন্ড জাস্ট লিটারেলি ওর দিকে এক নজরে তাকিয়ে রয়েছে, মানে এক নজরে যেটা হয় যে মানে তাকিয়ে রয়েছে। মানে এটা দেখে একটু ভয় পেয়ে গেল। মানে আসল ভাই একটা জিনিস কিন্তু স্বাভাবিক, কেউ যদি আমার দিকে এভাবে এক নাগারে তাকিয়ে থাকে, আমি বা আপনি যে কেউ কিন্তু একটু হলেও একটু লাগবে কীভাবে এরকম করে কেন তাকিয়ে আছে, তাই না? তো আমার ফ্রেন্ডের ক্ষেত্রেও বিষয়টা ঠিক সেরকমই হয়েছে। তো আমার ফ্রেন্ড একটু উঠে গিয়ে বললো কি রে তুই এভাবে তাকিয়ে আছিস কেন, তো তুই মানে ঘুমোচ্ছিস না, এভাবে তাকিয়ে আছিস, তুই ঘুমালে ঘুমা, কারণ সকালে তো আমাদের যেতে হবে। তোর ফ্রেন্ড বলতেছে যে চল একটু বাহির থেকে হেঁটে আসি। আমার ফ্রেন্ড বললো এত রাত্রে তুই বাহিরে কেন যাবি? তো ওর ফ্রেন্ড কিন্তু এই একটাই কথা বলেছে, চল বাহির থেকে ঘুরে আসি, আর কিন্তু কিছুই বলছে না। তো আমার ফ্রেন্ড বলছে না এত রাত্রে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এর একটু পরে হঠাৎ করে আমার ফ্রেন্ড মানে আওয়াজ শুনলো, ও যে জানালাটার দিক থেকে যে শুনলো যে মানুষ হাঁটছে চলছে ফিরছে, ঠিক সেম ভাবে হঠাৎ করে কেউ যেন নক করছে জানালার ভিতরে। মানে এটা দেখে ও আরো লিটারেলি মানে শক, যে কি ব্যাপার এইখান থেকে কে নক করছে। মানে ওর মানে আমার ফ্রেন্ড বললো যে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমি না পারছি নড়তে, না পারছি চড়তে, মানে আমি লিটারেলি স্টাক হয়ে গেছি। মানে এখানে হচ্ছেটা কি, কারণ ওইখান দিয়ে মানে মানুষ চলছে, ওখান দিয়ে নক হচ্ছে, মানে এখান দিয়ে তো কিছু হওয়ার কথা না। তার উপরে আবার আরেকজন ফ্রেন্ড তাকিয়ে আছে। ও আবার একবার বলছে চল বাইরে চল, ভালো লাগবে, তোকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন এখানে একটা কথা বলে রাখা ভালো, ও যে বলছে যে তোকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ওর ওই ফ্রেন্ডও কিন্তু ওই চাঁদপুরের ওই জায়গায় নতুন, মানে ওরা একসাথেই ঘুরতে এসেছে। ওই আমার এই ফ্রেন্ডও ঢাকার, ওই মানে ওর ওই ফ্রেন্ডটাও ঢাকা। মানে ও যে বলছে একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ও তো খুব একটা কিছু ছেলে না, আর এত রাতে ঘুরতে যাওয়াটাও অস্বাভাবিক। আর ও বলছে এমনভাবে বলছে যেন ওই এখানকার সব ছেলে। তো ও বলছে, আমার ফ্রেন্ড বললো এত রাত্রে আমি বের হব না, তুইও বের হবি না। তো আমার ওর ওই ফ্রেন্ডের ফ্রেন্ড ও মানে কিছুই বলছে না, জাস্ট সে তাকিয়ে আছে। এখন আমার এই ফ্রেন্ড মানে ও বললো আমি মানে বুঝতে পারছিলাম যে এখানে যাই হচ্ছে কোনো কিছু স্বাভাবিক হচ্ছে না।
মানে এখন ও মানে না পারছে ঘুমোতে, না পারছে মানে কিছু করতে, মানে ও জাস্ট মানে হা করে বসে রয়েছে। তো একটা বিষয় রাসেল ভাই বলে রাখা ভালো, আমি কিন্তু বলেছিলাম যে ওরা সবাই রাত 2টা বাজে যার যার ঘরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিল। অ্যান্ড আমার ফ্রেন্ড বলল যে আস্তে আস্তে আরও কিছুক্ষণ, তারপরে ওরা সবাই মিলে আড্ডা দিল। এই করতে করতে কিন্তু রাত 3:30 প্রায় 4টার কাছাকাছি চলে এসেছিল। মানে আরও বেশ কিছুক্ষণ গেলে একটু পর আজান দিবে, এরকম একটা সময় আর কি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড মানে ও বুঝতে পারছে না মানে কি করব, মানে এই সময় যে ও মানে কোনো সূরা বা কোনো দোয়া টোয়া পড়বে, মানে ওর মাথায় মানে এরকম কোনো মানে কিছুই ঢুকছে না। আর আমার ফ্রেন্ড বললো মানে ও মানে দেখলো হঠাৎ করে ঘরের ভিতরে অনেক পোকা, মানে পোকাগুলো উড়ে উড়ে আসছে এবং ওর গায়ে বসছে, ও খালি পোকাগুলোকে মারছে, এবং মানে ও বলছে এত পরিমাণ পোকা কোথা থেকে যে এলো, মানে ও জাস্ট মানে বিলিভ করতে পারছে না, মানে এত পোকা কোথা থেকে আসে, সব তো বন্ধ। যাই হোক, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওর ফ্রেন্ড কিন্তু ওই যেভাবে তাকিয়ে থাকে সেইভাবে তাকিয়ে আছে। আর আমার ফ্রেন্ড একটু ভয়ই পেয়ে গেছে এখন, যে এত বার করে মানে এতক্ষণ ধরে তাকিয়ে আছে। অবশ্যই সেটা ভয় পাওয়ারই কথা। যেটা হয়েছে এর পরবর্তীতে সেটা হচ্ছে যে যেই দরজা দিয়ে ওরা ঢুকেছে সেই দরজায় হঠাৎ করে টোকা দিচ্ছে, এবং সেই টোকাটা কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছে, মানে এমন যে মানে কোনো থামাথামি নেই। তো এখানে কিন্তু 3টা বিষয় একসাথে হচ্ছে, সেটা হচ্ছে ও পায়ের আওয়াজ পাচ্ছে, একটু পর জানলায় টোকা, একটু পর দরজায় টোকা। তো ও লিটারেলি খুবই ভয়ে পেয়ে গিয়েছে যে এখানে আসলে হচ্ছেটা কি, মানে ও মানে আসলে মানে বুঝে উঠতে পারছে না যে আসলে মানে ওর এই টাইমে কি করা উচিত। তো রাসেল ভাই যেটা হয়েছে সেটা হচ্ছে মানে ও এটা দেখতে একটু পর দেখলো যে ওর ওই ফ্রেন্ডটা মানে উঠে বসার চেষ্টা করছে, মানে ও উঠে ওকে একটু আগের চেয়ে কড়া দৃষ্টি দিয়ে বলছে, আমি বাইরে যাব, তুইও চলবি, ওঠ, মানে এরকম বলছে। মানে আমার ফ্রেন্ড এটা দেখে জাস্ট লিটারলি খুবই ভয় পেয়ে গেছে। তো রাসেল ভাই এর কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড বললো যে হঠাৎ করে আজান দিয়ে দিল, এবং ওই ফ্রেন্ড মানে হঠাৎ করে মনে হলো যে বসা থেকে মানে হঠাৎ করে দাঁড়িয়েছিল, মানে হঠাৎ করে বসে পড়লো এবং এরপরে জাস্ট বিছানায় শুয়ে পড়লো। মানে মনে হলো যে যেন মানে সে ঘুমেই রয়েছে, হঠাৎ উঠলো এবং শুয়ে পড়লো, এরকম একটা বিষয়। তা আমার ফ্রেন্ডও দেখলো যে মানে এখন কোনো আওয়াজটা হচ্ছে না, সব কিছু স্বাভাবিক। তা আমার ফ্রেন্ডও আর কিছু চিন্তা না করে ও ঘুমিয়ে পড়লো। তো ঘুম থেকে ওঠার পরে ওরা সবাই মানে পাশের ঘর থেকে ওরা সবাই এলো, তো নক করলো, ও দরজা খুললো, তারপরে দেখলো যে ওরা সবাই এসে তখন বললো কি ব্যাপার, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? মানে কারণ হচ্ছে ওদের যে ফ্রেন্ড মানে বাকি 4জন যে রুমে ঘুমিয়েছিল ওদেরও সিমিলার কিছু সমস্যা হয়েছিল। তো রাসেল ভাই যেটা হয়েছিল আমার ফ্রেন্ড বলেছিল দেখ আমারও হয়েছিল। তো আমার ফ্রেন্ড বললো দেখ এরকম এদিকে আজকে তো প্রচুর পোকা হয়েছে, দেখ বললো যে পোকাগুলো আর দেখছে দিয়ে নেই, মানে ও বললো আমি তো অনেক পোকা মেরেছি, মানে আমার বিছানায় বা বিভিন্ন জায়গায় থাকার কথা, মানে ও বললো পোকাগুলো গায়েব, মানে বোঝা যাচ্ছে বিষয়টা। তো আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড ছিল যে ওর দিকে সারা রাত এক দৃষ্টিতে তাকিয়েছিল, তো ওই ফ্রেন্ডকে ও বললো তুই রাত্রেবেলা বলছিস বাইরে যাবি, মানে তুই হঠাৎ করে কেন এমন করলি? তা আমার ওর ফ্রেন্ড বললো কি বলছিস তুই, আমি তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, তোর সামনেই তো বললাম তাহলে ঘুমিয়ে যাই, তুইও বললি ঠিক আছে ঘুমা। তখন আমি তো ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। মানে ওরা সবাই মানে স্টাক হয়ে বসে রইলো যে মানে এটা হলোটা কি, মানে কেন হলো। তো পরবর্তীতে ওদের মানে বাড়ি যে মানে যে ফ্রেন্ডের বাসাটা ছিল সেই ফ্রেন্ডের প্যারেন্টসকে জিজ্ঞেস করলো আসলে এরকম হয়েছে, কারণটা কি হতে পারে। তো পরে বললো তোমরা তো গতকাল রাত্রে বারবিকিউ পার্টি করলে, তোমরা মানে হাড্ডিগুলো কোথায় রেখেছো? পরে বলে আমরা তো এটা পাকঘরে রেখেছি। পরে ওর এক মা বললো দেখো এই যে এখানে এরকম রাখাগুলো ঠিক না, এগুলো বাইরে ফেলে দেওয়া উচিত ছিল, এগুলো রাখার কারণেই তোমাদের সাথে হয়তো এরকম হয়েছে, তাছাড়া এগুলো এখানে হয় না। তো যাই হোক রাসেল ভাই, তো ওরা এরপরে ঢাকায় চলে এসেছিল। তো আমার ফ্রেন্ড আমাকে এই ঘটনাটা শেয়ার করেছে।
তো যেহেতু এটা 100% একটা সত্যি ঘটনা, তাই ভাবলাম যে আমি ভূত.com এটা শেয়ার করি, কেননা আমার কখনো কোনো ঘটনা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি এটা সিলেক্টেড হলে আমি আরও বেশ কিছু ঘটনা আমার কাছে রয়েছে, সেগুলো আমি পর্যায়ক্রমে পাঠাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও কোনো স্টোরি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আসসালামু আলাইকুম। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। গত সপ্তাহে অনেক লম্বা কমেন্ট পড়ার পরে অনেকেই পছন্দ করেছেন, আবার অনেকে পছন্দ করেননি। আমি সেই পছন্দ অপছন্দের ভেতরে আর যাব না, কথা আর একেবারেই বাড়াবো না। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভূত.com এর সকল লিসনার্স এবং শ্রোতারা অবশ্যই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনাকে জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় সদা সর্বদা ভালোর দলে। তো রাসেল ভাই, বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা যেন লং না হয়, সেই জন্য আমি সরাসরি ঘটনাটা শুরু করতে চাই। তো রাসেল ভাই, ঘটনাটা আমি আপনাকে শিওরিটি দিতে পারি, ঘটনাটা একদম সত্য। এই ঘটনার ভিতরে যা বলা হবে রাসেল ভাই, পুরোটাই আসলে যারা বিশ্বাস করবে আর যারা বিশ্বাস করবে না, এটা তাদের ব্যাপার। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো আমি 2022 সালে আমি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হই। তো তারপর 2023 সালে এই বছর আমার গ্রামের বাড়ি ছিল সরিষাবাড়ি, জামালপুর জেলার সরিষাবাড়ি। তো আমি ময়মনসিংহের একটি স্বনামধন্য কলেজে চান্স পাই। তো চান্স পাওয়ার পর আমার ফ্রেন্ডরাও ময়মনসিংহে কয়েকজন, ওরাও ময়মনসিংহ বিভিন্ন কলেজে চান্স পায়। তো যেহেতু ছোটবেলা থেকে একসাথেই থাকি, তো রাসেল ভাই আমরা সবাই মিলে ঠিক করি যে একসাথে বাসা নিয়ে মানে মেস সিস্টেম করে থাকবো। 3 রুমের একটি আমরা বাসা পাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব ভালোই চলছে। তো রাসেল ভাই, ঘটনাটা খুবই রিসেন্ট এবং ঘটনাটা আমার সাথেই ঘটেছে। তো এই ঈদে ঘটনাটা শুরু করছি রাসেল ভাই। তো এই ঈদে ঈদ স্পেশাল এপিসোডগুলা শুনতে ঘুমিয়ে গেছি। ঈদ কাটিয়ে আমি ঈদের 7ম দিন বা 8ম দিন ঠিক মনে নাই, এই দিন আমি বাড়িতে আসছি, মানে ময়মনসিংহের বাসায়। তো আসার পর রাসেল ভাই আমরা সবাই মানে একসাথে আসছি। তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল দিনকাল। তো সুকান্ত মাইতি আর সাবিত আলম ভাইয়ের 2টি স্টোরি দিয়ে একটি এপিসোড করা হয়। তো এই এপিসোড শুনছিলাম রাত 3টা পর্যন্ত। সবাই একটু জেগেছিলাম, যেহেতু 1-2 দিন পর থেকে কলেজ খোলা। তো ভাবলাম এই 1-2 দিন একটু রাত জেগে নিই। তো 3টার দিকে উঠে নামাজটা পড়লাম, তাহাজ্জুদ নামাজটা পড়ে ঘুমিয়ে গেলাম। তো রাসেল ভাই 9টা-10টার দিকে আমার ঘুমটা ভাঙে, সকাল 9টা-10টার দিকে ঘুমটা ভাঙে। 9টার সময় 9:30টার দিকে যখন ঘুমটা ভাঙে, তখন একটু ফোনটা চেক করি যে কয়টা বাজে। ফোন চেক করে দেখি যে স্টোরি শুনতে ঘুমিয়ে পড়ছিলাম। তো স্টোরিটা বেশি মনে নাই। তো আবার নতুন করে স্টোরিটা চালু করি, সুকান্ত মাইতি ভাইয়ের স্টোরিটা চালু করে দিয়েছিলাম। তো ঘুমাচ্ছি রাসেল ভাই, সেই সময় মানে কাত হয়ে যে ঘুমায় না মানুষ, ফোনটা রাখছিলাম বালিশের নিচে, ওইভাবে বালিশের উপর মাথা দিয়ে শুনছিলাম। তো
আমি যেহেতু কাতে ঘুমাইছিলাম আর চোখটাও একদম বন্ধ ছিল, স্টোরিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, একটু একটু ঘুমো ঘুমো ভাব রাসেল ভাই। ঠিক সেই মুহূর্তে আমার যে রুমমেট লাবিব, ও কিন্তু ওর বিছানাটা আমার বিছানা থেকে একটু দূরেই, মানে রুমের দুই কর্নারে আমাদের দুইজনের বিছানা। তো আমার মানে কিরকম একটা ফিলিং হইতেছিল যে ও হয়তো আমার পাশেই আছে, মানে দুইটা বিছানা একসাথে করে ঘুমাইলে যেরকম হয় না, ও মেবি আমার অতটা মানে পাশেই আছে। তো রাসেল ভাই হঠাৎ করে ওর কাছ থেকে শুনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে এরকম খুবই মৃদু সুরে। মানে আমি তখন ভাবি কি হইলো, মানে আমি তখন আমার এমনি আগে থেকে একটু ভয় পাইতাম ভূত এবং শুনতে ভূত.com শুনতে একটা মাঝে মাঝে অনেক ভয় টয় লাগে। আর যে এগুলো শুনতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি ভাবছি যে হয়তো এই দিনের বেলাতেই হয়তো মানে আমার সেন্স তেমন কাজ করতেছে না, বুঝছেন রাসেল ভাই। মানে আমি ঘটনাটা যখন ঘটতেছে এটা যে দিনের বেলা, আমার মানে ওই সেন্সই নাই। তো আমি ভয়ে আমি আর চোখ খুলিনি। হঠাৎ করে রাসেল ভাই যখন ও যদি আস্তে আস্তে আস্তাগফিরুল্লাহ বলতেছিল, আস্তে আস্তে ওর কণ্ঠটা মানে আস্তে আস্তে যেমন মানে একটা লাউড শব্দ আস্তে আস্তে কমে যায়, ঠিক সেরকম হইলো। তখনই রাসেল ভাই আমি যে কাছে শুয়েছিলাম, মনে হলো পুরা রুমে এত গরম, মানে গরম বাতাসটা আসলে কোনো ফ্যান কিন্তু চালু ছিল রাসেল ভাই, এত গরম মনে হচ্ছিল আমার পিঠের উপরে যদি মনে হচ্ছে একটা আগুনের কোনো কিছু আমার পিঠের উপরে এসে বসছে। রাসেল ভাই আমি তখনই বুঝে গেছি যে না এনে কিছু 100 গণনা করতেছে। তো আর রুম গরম হওয়ার সাথে আমার মনে হচ্ছিল পুরো রুমে ভূমিকম্প শুরু হয়েছে, মানে রুমটা কেমন মানে মনে হচ্ছে ঘুরছে এই মানে আমি তখন খুব ভয় পেয়ে গেছি। তো আমি ভাবলাম যে একবার চেয়ে দেখি, কিন্তু এত গরম। আর মানে ঘটনাটা রাসেল ভাই খুবই সংক্ষিপ্ত সময় ঘটছে, 1 মিনিটের মতো ঘটনাটা ঘটছে। তো আমি আস্তাগফিরুল্লাহ, তখন কিন্তু আর লাইভের রাসেল ভাই কোনো শব্দ আসতেছে না, ও চুপ হয়ে গেছে। তো আমি রাসেল ভাই আস্তাগফিরুল্লাহ এই শব্দটা আমি মুখ দিয়ে আনতে চেষ্টা করতেছিলাম, কিন্তু রাসেল ভাই আমার মুখ থেকে আসতেছিল না। তো ভাবলাম আয়াতুল কুরসিটা, কিন্তু আয়াতুল কুরসি রাসেল ভাই আমার পুরোটা মুখস্থ ছিল, কিন্তু রাসেল ভাই আমি ওই টাইমে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করতেছি, আমার আয়াতুল কুরসিটা আসতেছে না। তো তাও মনে মনে একটু চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি আয়াতুল কুরসিটা মনে মনে একটু বললাম। হঠাৎ করে রুমের পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে গেল। আর একটা কথা বলিনি রাসেল ভাই, এত বৃষ্টি গন্ধ ছড়ছে, মানে আমার এটা আসলে মানে আমি বুঝাইতে পারবো না কেমন একটা গন্ধ। মানে মাছ যেমন পচে গেলে এটা মানে মাছের বাজারে মাছ যেমন গন্ধ, বা জেলেদের শরীরে যেমন মাছের গন্ধ থাকে, সেরকম একটা গন্ধ ছড়ে গেছিল আমার, মানে পুরো দম বন্ধ হয়ে আসতেছিল। তো এই আমার যখন আয়াতুল কুরসি পরে রুমটা একটু স্বাভাবিক হলো, তখন রাসেল ভাই আমি চোখ খুললাম। আমার এমনি ঘুমে গেছি প্রচুর। চোখ খুলে আমি তাকাইলাম, দেখলাম যে আমার রুমে কেউ নাই। এট দ্যাট মোমেন্ট আই ওয়াজ শকড। সত্যি কথা রাসেল ভাই আমি তখন পুরো শক যে আমি তাহলে শুনলামটা কি, এই যে আস্তাগফিরুল্লাহ এই কথাটা যে বললো, এটা তাহলে কে বললো? তখনই রাসেল ভাই আমি আমার ফ্রেন্ড লাইভকে ডাক দিলাম, যে জোরে জোরে চিল্লাই লাবিব কই তুই? পরে দেখি ও বললো এমনি আমাদের যেহেতু অনেক ফ্রেন্ডলি সম্পর্ক, বলে এই ফাজলিন গরজকে শুয়ে থাক, এই অন্য রুম থেকে বললো। পরে আমি বললাম ভাই একটু এদিকে আয়। পরে আসলো, আসার পরে বললাম যে তুই কি এই রুমে এতক্ষণ ছিলি? পরে না আমি তো সকালে ওদের রুমে যাই বসে আড্ডা দিতেছিলাম। আমি কিছু ভাই সত্যি করে বলতে ছিলি? পরে বললো যে না। তো তারপরে ও বললো যে কেন কি হয়েছে? পরে আমি আমার ঘটনাটা বললাম। তো বলার পরে ও বললো যে আমি তখন বললাম যে ভাই আমি নিজেও বুঝলাম না এটা কি হয়েছে। তো রাসেল ভাই জানেন এই ঘটনাটা আজকে সকালে হয়েছে, আমি যে স্টোরিটা পাঠাচ্ছি এই আজকে সকালে হয়েছে। জানি না ভবিষ্যৎ পরিপ্রেক্ষিতে আমার সাথে কি হয়, এটা ব্যাখ্যা আসলে কোনো ব্যাখ্যাই আমার কাছে নাই। যদি কোনো রাসেল ভাই কারো কাছে যদি এটার কোনো ব্যাখ্যা থাকে প্লিজ অবশ্যই আমাকে জানাবেন। রাসেল ভাই আপনিও পারলে এই ঘটনার ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবেন। এর আগেও কিছু কিছু স্টোরি পাঠিয়েছি, একটা সিলেক্ট হয়েছিল, এটা সিলেক্ট হলো রাসেল ভাই খুব খুশি হব, আর সিলেক্ট না হলো রাসেল ভাই কোনো নাই। আশা করবো রাসেল ভাই ভালো আছেন, ভালো থাকবেন, এবং ভূত.com এর পাশে আছি এবং সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আর রাসেল ভাই ভবিষ্যতে আমার সাথে আরো যদি কিছু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে আমি অবশ্যই স্টোরিটা পাঠিয়ে দেবো। আশা করবো লিসনারদের স্টোরিটা পাঠাবেন। আসসালামু আলাইকুম।